এর আগের ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং এর একদম খুঁটিনাটি বিষয় জেনেছিলাম। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করব, ফ্রিল্যান্সিং বিষয়গুলো কি, একটা ফাইবার প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, তার মধ্যে কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, এই সমস্ত কিছু কিন্তু আগের ক্লাসে আমরা দেখেছিলাম। এটুকু আমাকে একটু কনফার্ম করো তোমরা, আগের ক্লাসে যারা ছিলে জাস্ট টাইপ করো ইয়েস। আগের ক্লাসে যারা ছিল জাস্ট টাইপ করো ইয়েস। আর আজকে যারা এখন নতুন টাইপ করো নিউ। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আজকে নতুন কেউ আছে আমাদের ক্লাসের মধ্যে। একটুখানি টাইপ করে জানাও যে আগের ক্লাসে যারা ছিল তারা ইয়েস, আজকে যারা নতুন তারা নিউ লিখে টাইপ করে জানাও। তাহলে অনেক কিছু শিখতে পারবে আজকের বিষয়গুলো। ওকে, আজকে নতুন আছে অনেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, অনেকে নতুন দেখতে পাচ্ছি আজকের। আচ্ছা, কালকের অনেকে ছিল। এটুকু বলবো প্রত্যেককে যে যারা আজকে নতুন, আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে সেখানে আমাদের আগামী মানে গতকাল ক্লাসে যে ভিডিওটা হয়েছে সেইটা আপাতত দিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে আমাদের গতকাল ক্লাসের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছিল। দেন তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের চ্যাটবটে থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যে মেম্বার আছে, টিম মেম্বার, তাদের নাম্বার নিয়ে ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে স্যার ক্লাসের সম্বন্ধে আমার এই প্রবলেম হয়েছে। বুঝে গেল? অতএব এটুকু বলবো যারা নতুন আছো একটুখানি কনসিডার করতে হবে। আহ, আচ্ছা, কোথায় দেওয়া আছে আগের ক্লাসে? আজকে তারপরেও দিয়ে দেবো আমাদের টিম মেম্বারকে বলবো আমাদের আগের ক্লাসে যে ইউটিউব যে ভিডিওটা আছে ওইটা আমাদের চ্যাটবটে দিয়ে দিও, তাতে প্রত্যেকে পেয়ে যাবে। ওকে। আগের দিন তো আমরা ফাইবারের সম্বন্ধে একটুখানি জেনেছিলাম যে আদৌ ফাইবারে কেন কাজ করা দরকার, বা কেন আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট করব, ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন, এইসব বিষয় আমরা দেখেছিলাম। একটুখানি আজকের বিষয়গুলো আমরা দেখি যে ফ্রিল্যান্সিং এ সফলতা পেতে গেলে ফাইবার তো অ্যাকাউন্ট করলাম, মানে এক কথায় কালকের মতো যদি একটু বাংলা ভাষায় বোঝাই যে আমরা অলরেডি দোকান সাজিয়েছি, বাট দোকানে এখন আমাদের ওই প্রোডাক্ট নিয়ে আসিনি, তার মানে সার্ভিস এখন লিস্ট আপ করিনি। কথা হচ্ছে মার্কেটের মধ্যে তুমি যদি একটা দোকান দাও সেখানে তোমার প্রোডাক্ট যদি তোমার এনিথিং সার্ভিস যদি লিস্ট করতে হয়, আগে একটু মার্কেটে রিসার্চ করে জানতে হয়, তাই না? আগে মার্কেটটা দেখতে হয় যে আমার সার্ভিসটা, আমার প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা, যে আমি যেটা নিয়ে এগোতে চাইছি এটা মার্কেটে চলবে কিনা, এটা ডিমান্ড আছে কিনা, আগামী 5 বছর এই সার্ভিসটা মানে ডিমান্ডেবল আছে কিনা, এই বিষয়গুলো একটুখানি অ্যানালাইসিস করা দরকার। এবং এই সার্ভিসটা বাকি কতজন দিচ্ছে, কেমন প্রাইস নিচ্ছে, তারা কিভাবে সার্ভিসগুলোকে লিস্ট করছে, একটুখানি অ্যানালাইসিস করা দরকার আছে। তার জন্য আমরা কি করব যে আজকে কি কি শিখবো একটুখানি দেখি। আজকে পুরো ক্লাসের মধ্যে আমরা দেখব কি যে গিগ বানানোর আগে যা যা দরকার। গিগ বলতে আমরা এর আগের দিন যারা ক্লাসে আসলে একটুখানি দেখে নেবে ভিডিওটা, বুঝতে পারবে গিগ জিনিসটা কি। গিগ মিন্স ফাইবারের মধ্যে, ফাইবার মার্কেট প্লেস, ফাইবারের মধ্যে কি যে আমরা সার্ভিস লিস্ট করব, সেই সার্ভিসটাকেই বলা হয় ফাইবারের ভাষায় গিগ। তো ওই সার্ভিস বানানোর আগে, সার্ভিসটা লিস্ট করার আগে ফাইবার মার্কেট প্লেসে কি কি জানতে হবে আমাদের, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং ফাইবারের গিগ রিসার্চ, যেটা কিছুক্ষণ আগে বললাম যে মার্কেটে আমাদের কোনো একটা সার্ভিস সেল করতে গেলে ওই সার্ভিসটা কতজন ব্যক্তি দিচ্ছে, ওই সার্ভিসটা কেমন প্রাইস রাখছে, ওই সার্ভিসটা ডিমান্ডেবল আছে কিনা, ওই সার্ভিসটা চলবে কিনা আগামী 5 বছর। বুঝে গেলো? মানে এমন টাইপের তোমাকে কি করতে হবে, রিসার্চ করে জানতে হবে। তারপরে কি গিগ ইমেজ কেমন হয়, কারণ একটা ব্যানার তৈরি করা লাগে না, একটা প্রতিটা সার্ভিসে একটা ব্যানার তৈরি করতে হয়, তো সেটাকে বলে গিগ ইমেজ। তো গিগ ইমেজ কেমন হলে ক্লিক থ্রু রেট বাড়ে, ইমেজ কেমন হওয়া উচিত সেগুলো আমরা দেখবো। যে কিভাবে গিগ ইমেজ বানালে সিটিআর বাড়ে, ক্লিক থ্রু রেট, মানে একটা ইমেজের প্রতি দেখে লোক আকৃষ্ট হয়ে তোমার প্রোফাইলের মধ্যে ভিজিট করবে। এগুলো কেন প্রয়োজন একটুখানি আমরা দেখবো এরপর পর। এরপর কি আছে, গিগ ভিডিও কেন বানাতে হবে বা কেন প্রয়োজন এটা, এগুলো আমরা জানবো। গিগ আপলোড দিতে কি লাগে, গিগ আপলোড মিন্স তোমার সার্ভিসটা যে লিস্ট করবে ফাইবার প্ল্যাটফর্মের মধ্যে, সেটা আপলোড দিতে গেলে কি কি লাগে। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইবার অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ফাইবার অ্যালগোরিদম বিষয়টাকে বোঝা ভালোভাবে। বুঝে গেল? ক্লিয়ার পর থেকে একটুখানি আমরা দেখি যে গিগ বানানোর আগে কি কি দরকার আছে আমাদের। গিগ বানানোর আগে কিছু বিশেষ করে আমাদের বিষয়গুলো জানতে হবে যে আমি সার্ভিসটা কাকে সেল করছি। এক কথায় এর আগের দিনই আমি বলছিলাম যে আমি ওয়েবসাইট বানাবো। আমি অ্যাজ এ ওয়েব ডিজাইনার। তাহলে আমি ওয়েবসাইট কাদের বানাবো? আমার টার্গেটেড যে অডিয়েন্স, তো আমি কাদেরকে ওয়েবসাইট বানাবো সেই বিষয়টা আগে আমাকে নিজেকে ক্লিয়ার থাকতে হবে। এবং
তুমি কি অফার করছো সেই বিষয়টাও ক্লিয়ার থাকতে হবে যে আমি ডক্টরদের ওয়েবসাইট বানাবো। তার মানে তোমার যে তোমার যে টার্গেটেড ক্লায়েন্ট বলো, টার্গেটেড মানুষ বলো, তারা কারা? তারা হচ্ছে ডক্টর। তুমি কি বানাতে চাইছো? ডক্টর ওয়েবসাইট, মেডিকেল ওয়েবসাইট বানাবে। তার মানে তোমার সার্ভিস সম্বন্ধে তুমি ক্লিয়ার এবং তোমার টার্গেটেড ক্লায়েন্ট সম্বন্ধে তুমি ক্লিয়ার। এরপরে কি, যে তোমার সার্ভিসে কত রকম ভাবে প্যাকেজ তৈরি করছো। বুঝে গেলো? ফাইবার কিন্তু দুটো অপশন থাকে, একটা হচ্ছে হয় সিঙ্গেল প্যাকেজ তৈরি করো, নয় ট্রিপল প্যাকেজ, মানে 3টে প্যাকেজ তৈরি করো। বা তোমার সার্ভিসে তুমি কি সিঙ্গেল প্যাকেজে অফার করছো পুরো বিষয়টা, নাকি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টে প্যাকেজে অফার করছো? তো এই বিষয়টা তোমাকে আগে দেখতে হবে। আর তোমার প্রাইজে কেমন কি দাম আছে সেটা তোমাকে ডিফাইন করে জানতে হবে। এবং অনেকে গিগ বানাতে গিয়ে এসব না ভেবে সরাসরি কিন্তু গিগ বানিয়ে ফেলে, যেটা একবার ঠিক নাই কিন্তু। মানে কেমন বিষয়, আমি পুরো মার্কেট রিসার্চ করলাম না, মার্কেটে কি আছে না আছে সেগুলো আমি জানলাম না, ডাইরেক্ট আমি গিগ তুলে দিচ্ছি, মানে সার্ভিস তুলে দিচ্ছি, লিস্ট করছি। তাহলে কিন্তু প্রপার ওয়েতে সার্ভিসটা লিস্ট হবে না। একটুখানি একটুখানি বলি যে এই যে গিগ বিষয়টা কেন আমাদের এতটা গুরুত্বপূর্ণ দেব? কারণ যদি প্রপার ওয়েতে গিগটা আমি রিসার্চ না করতে পারি, তোমার মতো সেম ক্যাটেগরির সেম প্রোফাইল মার্কেটে কিন্তু অলরেডি হিউজ পরিমাণে আছে। একটুখানি এনালাইসিস করো, যেকোনো প্ল্যাটফর্মে কিন্তু একটা কম্পিটিশন আছে। অতএব এই কম্পিটিশনের জায়গাতে তোমাকে টিকে থাকতে গেলে একটুখানি অন্যের থেকে সামনের দিকে এগোতে গেলে একটু রিসার্চ করা জানতে হবে। অন্যের থেকে এক ঘাট উপরে উঠতে গেলে একটুখানি রিসার্চ করা শিখতে হবে। উইথআউট রিসার্চে তোমার গিগ কিন্তু র‍্যাংক করবে না। আর গিগ যদি র‍্যাংক না করে তো অর্ডার পাবে না। আর অর্ডার না পেলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আস্তে, আস্তে ডাউন লেগে যাবে। অতএব আমাদের কিন্তু এই গিগ রিসার্চ প্রপার ওয়েতে জানতে হবে। এছাড়া গিগ বানাতে গেলে যেগুলো দরকার, টাইটেল, কিওয়ার্ড অপটিমাইজ, ট্যাগ, এসইও, ডেসক্রিপশন, এগুলো মোটামুটি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো একটু পরে। বাট এইটুকু পর থেকে ক্লিয়ার আপাতত যে আমাদের সার্ভিস লিস্ট করতে গেলে, গিগ রেডি করতে গেলে, গিগ আপলোড দিতে গেলে আমাদের কিন্তু প্রপার ওয়েতে গিগ রিসার্চ যে নলেজটা সেটা কিন্তু জানতে হবে। ক্লিয়ার? প্রত্যেকে একটুখানি রিসেন্ড করে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। একটুখানি থামস আপ চিহ্ন দিয়ে জানাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার এইটুকু আপাতত। ওকে। এরপরে আমরা দেখি একটু ফাইবার গিগ রিসার্চে। ফাইবারে সফল হতে গিগ রিসার্চ তো দরকার, এটা ১ম ধাপ, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। এবং তুমি যে সার্ভিসটা দিচ্ছ সেটা ফাইবারে কতজন দিচ্ছে? কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা ফাইবারে কতজন দিচ্ছে এটাও আমাদের জানতে হবে একটু। এবং কোন, কোন গিগ র‍্যাংক আছে। একটা মজার বিষয় হচ্ছে ফাইবারে কিন্তু সাপোজ তুমি একটা সার্ভিস নিয়ে সার্চ করছো। হতে পারে ওয়েবসাইট ডিজাইন, হতে পারে মেডিকেল ওয়েবসাইট, হতে পারে তোমার ডিজিটাল মার্কেটিং, হতে পারে অ্যাডস ক্যাম্পেইন, হতে পারে ডাটা এন্ট্রি, এনিথিং। কিছুদিন গতকালকে যেমন বলেছিলাম যে আমাদের মধ্যে কোনো একটা স্কিল থাকতে হবে, দেন সেটাকে কিভাবে সেল করতে হয় সেটা আমাদেরকে প্রপার ওয়েতে জানতে হবে। উইথআউট স্কিলে তুমি কিন্তু কাজ করতে পারবে না। এবার কি, যে আমরা যখন কোনো একটা সার্ভিস নিয়ে সার্চ করছি ফাইবারের মধ্যে, সেই সার্ভিসটা কতজন দিচ্ছে এটা আমাদেরকে আগে জানতে হবে। এবং যে কোন, কোন গিগ র‍্যাংক করছে, ফার্স্ট পেজে কোন, কোন গিগ আছে, সেকেন্ড পেজে কোন, কোন গিগ আছে, কেন আমাদের এই গিগটা ফার্স্ট পেজে নিয়ে এলো, কেন ওই গিগটাকে লাস্ট পেজে নিয়ে গেলো, এই বিষয়গুলো কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। এবং আরেকটুকু বলব, আজকে যেভাবে গিগ রিসার্চ দেখাবো এটা আশা করি আম যারা অলরেডি ফাইবারে কাজ করছে জানবে যে এইভাবে গিগ রিসার্চ অন্য কোথাও দেখেনি। এবং মজার বিষয় হচ্ছে একদম ইজি ওয়েতে গিগ রিসার্চ করব, যাতে মানে পুরোপুরি আমাদের গিগ গুলো র‍্যাংক করে সামনের দিকে পৌঁছায়, সেইসব বিষয়গুলো দেখবো আজকে। আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে। তো একটুখানি কনসিডার করতে হবে। কারণ অনেক কিছু বিষয় শেয়ার করা হবে আজকে। এবার কি, তোমাকে বুঝতে হবে কি সাহায্য নিজ কম প্রতিযোগিতা, ওকে। এমন সার্ভিস, যেটা বললাম এমন সার্ভিস ডিফাইন করা শিখতে হবে যেটা হচ্ছে কম্পিটিশন কম বা ডিমান্ড বেশি। এক কথায় কম্পিটিশন কম, ডিমান্ড বেশি। এবং এটাকে তোমাকে এই সার্ভিসগুলোকে ন্যারো ডাউন করে শিখতে হবে। যেটা এর আগের দিন বলছিলাম যে আমরা সার্ভিসকে ন্যারো ডাউন করব। তার মানে আমরা কি সার্ভিস সেল করছি, কাকে সেল করছি, এবং ওই ক্যাটেগরির মধ্যে একদম ন্যারো ডাউন অব্দি যে কি সেল করছি, কাকে সেল করছি, এই বিষয়টা আমাকে ক্লিয়ার থাকতে হবে। এবং একটা মজার বিষয় বলে দিতে হবে যে গিগ রিসার্চ করার জন্য আমাদের যে ওয়েবসাইটগুলো ব্যবহার করব। আমরা অনেকেই জানি যে গিগ রিসার্চ জন্য শুধুমাত্র fiverr.com, মানে ফাইবারে গিয়ে আমরা গিগ রিসার্চ করব। ভালো কথা। কিন্তু প্রপার ওয়েতে প্রফেশনাল যে গিগ রিসার্চ করতে হয়, যে গিগটা আমার র‍্যাংক করবে, ১ম দিকে যাবে, যে গিগটা আমার অর্ডার আসবে, সেই গিগটা যদি প্রপার ওয়েতে রেডি করতে হয় তাহলে কিন্তু তোমাকে এই আজকে পুরো ক্লাসটা মন দিয়ে কিন্তু দেখতে হবে। শুধুমাত্র যে ফাইবারে আমরা গিগ রিসার্চ করব তা নয়। ফাইবারের বাইরে এরকম অনেক টুলস আছে, সেগুলো ইউজ করে কিন্তু প্রপার ওয়েতে আমরা গিগটা রিসার্চ করব। কি, কি টুলসের নাম দিয়েছে? ১ নম্বর হচ্ছে fiverr.com, তো থাকছেই। আমরা Google Translate ইউজ করব। কি জন্য? সেটা আমরা দেখব একটু পরে। এরপরে দেখো ডক ফাইলও ইউজ করব, Google ডক। তারপরে আমরা ফাইবার কুইক ভিউ এটাও আমরা ইউজ করব। এবং
এই যে একটা ওয়েবসাইট, এটা অনেকের কাছে নতুন, যারা জানেই না তারা একদম না, কিন্তু যারা ফ্রিল্যান্সিং এ কাজ করছে তারা এই বিষয়টাও নতুন হতে পারে। যে scientixmox.com যে ওয়েবসাইটটা আছে, scientimox.com যে ওয়েবসাইটটা, এইটার থ্রুতে কিন্তু প্রপারলি গিগ রিসার্চ করা যায়। আমরা একটু দেখবো এরপরে স্টেপ বাই স্টেপ। এরপর দেখি যে আমরা পুরো বিষয়টা জানলাম। এবার একটু গিগ রিসার্চ করে দেখি। এবারে আমরা একটু গিগ রিসার্চ করব। এরপরে ফের আমরা স্লাইডে ফিরবো যে কিভাবে আমাদের আ এটা করতে হয়। আমরা এর আগের দিন Fiverr এ একটা প্রোফাইল তৈরি করেছিলাম। যারা আগের দিন ক্লাসে আসোনি আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে। আমরা এর আগের দিন জাস্ট একটা Fiverr এ প্রোফাইল তৈরি করেছিলাম। আজকে আমরা Fiverr এ প্রোফাইলের পরে গিগ দেব। এই গিগ দেওয়ার আগে কিছুক্ষণ আগে বলছিলাম কি যে আমরা কিছু কি ব্যবহার করব? যে টুলস ব্যবহার করব। কি টুলস বলেছিলাম মনে আছে? যে ১ম হচ্ছে fiverr.com, ১ম কি fiverr.com, তারপর কি ট্রান্সলেট google.cod। আমরা একটুখানি এইসব টুলস গুলোকে কি করব? ইউজ করব। ইউজ করে কি করব? স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। দেখি একটুখানি। ১ম আমরা কি নিই? fiverr.com অলরেডি ওপেন আছে। আমরা একটু Google ট্রান্সলেট নেই। ট্রান্সলেট, আমরা একটু Google ট্রান্সলেট নেব। জাস্ট ওপেন করে রাখবো। কেন আমাদের প্রয়োজন? একটু পরে আমরা জানবো। এরপরে কি প্রয়োজন ছিল আমাদের? এরপর প্রয়োজন ছিল কি? Google ডক ফাইল। তাই না? ৩ নম্বরে Google ডক ফাইল। আমরা একটু Google ডক ফাইল নেব এবং এই Google ডক ফাইলটা আমাদের অনেকটা কাজে দেবে। কেন? কারণ আমাদের ফাইনাল আউটপুট এর জন্য। সেটা একটু পরে দেখব আমরা। এরপরে কি ছিল আমাদের? ফাইবার কুইক ভিউ। আমরা ফাইবার কুইক ভিউ আমরা একটুখানি দেখি যে ফাইবার কুইক ভিউ জিনিসটা কি? তার আগে আমরা একটু ফাইবারে যাই আগে। ফাইবারে আসার পরে ফাইবারে আসার পরে আমাদের কাজ কি? এইখানে যে আমাদের প্রোফাইল আছে, যারা অলরেডি প্রোফাইল তৈরি করে রেখেছো, প্রোফাইলে এসে প্রোফাইলের পাশ থেকে সুইচ টু বাইং, সুইচ টু বাইং, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করতে আমাদের কাছে ডাইরেক্ট কোথায় নিয়ে গেল? একদম ফাইবারের হোম পেজে এবং নিয়ে গেল। প্রোফাইল তোমার থাকলো বাট ফাইবারের হোম পেজে তুমি চলে এলে। এইখানে আসার পরে ফার্স্ট কাজ হচ্ছে তুমি কি সার্ভিস দিচ্ছ সেটাকে আগে ডিফাইন করা। এখানে অনেকে আছে স্যার আমি ভিডিও এডিটিং জানি। এখানে অনেকে আছে স্যার আমি ডাটা এন্ট্রি জানি। অনেকে আছে আমি গ্রাফিক ডিজাইন জানি। এনিথিং জানতে পারো। তুমি তোমার মধ্যে যে স্কিল আছে সেটা তুমি ইউজ করে এখানে কাজ করতে পারবে। জাস্ট এই জায়গাতে ফাইবার সার্চ বারে এসে কি সার্চ করবে? তোমার যে স্কিলটা, সেই স্কিলটা তুমি সার্চ করবে। সাপোজ আমি টাইপ করলাম এনিথিং, টাইপ করলাম যে আমি ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করলে আমাদের কাছে এখানে সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কাছে হিউজ পরিমাণে একটা রেজাল্ট আসবে এবং এই যে রেজাল্টটা আসছে এই ১ থেকে যে ১০ নম্বর পেজ অব্দি যে গিগ গুলো থাকবে, সেই প্রতিটা গিগ কিন্তু আমাদের একটুখানি এনালাইসিস করতে হবে। মজার বিষয় হচ্ছে স্যার আমরা তাহলে কি প্রতিটা গিগ ম্যানুয়ালি ভাবে চেক করব? না। একটা বিষয় দেখো, ওয়েবসাইট ডিজাইনের প্রতি কতটা ডিমান্ড আছে মানুষের, তার জন্য দেখো প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ১,৩০,০০০ মানুষ কিন্তু ওয়েবসাইট ডিজাইন প্রোভাইড করে। বুঝে গেল কি? ১,৩০,০০০ মানুষ। তাহলে সেখানে তোমরা এখন নতুন। অলরেডি মার্কেটে এত কম্পিটিশন, তাহলে স্যার আমরা কি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দেব না? তুমি যেই সার্ভিস সার্চ করো না কেন, একটুখানি ন্যারো ডাউন করে শিখতে হবে সার্ভিসে। সাপোজ আমরা শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন লিখলাম, তাই না? আমি যদি এখানে লিখি যে আমি কাদের ওয়েবসাইট করব, আমি সাপোজ ধরো এনিথিং কোনো একটা ক্যাটেগরি চুজ করবে, দেন সেই ক্যাটেগরি নিয়ে তুমি এখানে সার্চ করবে। এবারে আমি র‍্যান্ডম ভাবে যদি একটু স্ক্রল করি, দেখতে পাচ্ছি যে এই যে, এই যে ব্যক্তিগুলো ১ম পেজের দিকে আছে, এই যে ব্যক্তিগুলো যে ১ম পেজের দিকে আছে, সেই ১ম পেজের মধ্যে যেটা এর আগের দিন বলেছিলাম যে ১ম পেজের মধ্যে যেসব গিগ গুলো থাকে যে ১০০ ১,৩০,০০০ গিগের মধ্যে ফার্স্ট পেজে যেসব গিগ গুলো আছে, প্রতিটা গিগে অলমোস্ট কিন্তু অর্ডার আছে। প্রতিটা গিগে কি অলমোস্ট অর্ডার আছে এবং ছোটখাটো অর্ডার নাই কিন্তু, হিউজ পরিমাণে অর্ডার। এবং একটু যদি র‍্যান্ডম ভাবে কোনো একটা গিগ যদি আমি ওপেন করি, সাপোজ আমি এই গিগটা ওপেন করলাম। সাপোজ র‍্যান্ডম ভাবে যদি কোনো একটা গিগ আমি ওপেন করি, তাহলে আমি দেখতে পাবো যে এইসব গিগ গুলোতে কি পরিমাণে অর্ডার অলরেডি আছে। কি পরিমাণে অর্ডার অলরেডি আছে এইসব গিগে। এবং প্রতিটা গিগে তুমি নিজে থেকে চেক করতে পারবে যে যেমন দেখো অলরেডি এই গিগটার মধ্যে একটা অর্ডার রানিং আছে। এই যে 1 অর্ডার এনকোয়ারি, তার মানে একটা অর্ডার রানিং আছে এবং এই গিগের মধ্যে আমরা দেখতে পাবো প্রতিটা গিগে চেক করব যে এই গিগটার মধ্যে কি পরিমাণ অর্ডার হচ্ছে আমার সার্ভিস অনুযায়ী। দেখো এই গিগে অলরেডি ১২ টা অর্ডার দেখো এর বেসিক তো ৭,৭০ হচ্ছে। একটুখানি স্ট্যান্ডার্ড প্রাইস দেখছি। স্ট্যান্ডার্ড প্রাইস ৳২৫,০০০। একটা ওয়েবসাইটের দাম ৳২৫,০০০। একটু প্রিমিয়াম প্রাইসে দেখি একটু ৳৫২,০০০। জাস্ট ইমাজিন করো বিষয়টাকে যে এই ব্যক্তির প্রোফাইলে ১২ টা অর্ডার রানিং। নরমালি যদি আমি এই বেসিক প্রাইস ও ধরি, এই বেসিক প্রাইস এ ধরি কত? ৳৭,০০০।
এই বেসিক প্রাইজে যদি ৭,০০০ ইন্টু ১২ যদি আমি দেই, তাহলে কি পরিমাণে এই ফাইবার প্রোফাইল থেকে ইনকাম করা পসিবল একটুখানি বিষয়টা রিয়ালাইজ করো। একটা স্কিল জানবে, সেই স্কিলে একদম এক্সপার্ট তৈরি হবে। দেন সেই স্কিলটা দিয়ে কিভাবে কাজ করবে মার্কেটে সেটা তোমাকে শিখতে হবে। সিম্পল বিষয়। ফ্রিল্যান্সিংটা হচ্ছে এমন একটা সিম্পল বিষয় যে আমার কাছে একটা প্রপার একটা স্কিল আছে। দেন স্কিলটা কিভাবে সেল করব, কিভাবে এই স্কিলটা সেল করে আমি আর্নিং করব সেই বিষয়টাকে প্রপার ওয়েতে জানতে হবে। আর কোনো কিছু নয় এমনটা। এবং এই যে জানতে হবে কিভাবে সেল করে সেইটা একটুখানি ডিফিকাল্ট, বাট যদি তুমি শেখো প্রপার ওয়ে কোনো কিছু ডিফিকাল্ট না। বুঝে গেল? এই ব্যক্তি দেখো অলরেডি ২২৮ টা রিভিউ, এবং সব ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না। কারণ কি? কিছু ক্লায়েন্ট থাকে রিভিউ দেয়, কিছু ক্লায়েন্ট থাকে রিভিউ দেয় না। বাট তবুও ২২৮ টা দেখো ৫ স্টার রিভিউ, ১২ টা অর্ডার রানিং, এবং এমনি নরমালি এই তোমার মোস্ট অফ দ্যা ক্ষেত্রে দেখা যায় কি স্ট্যান্ডার্ড এ অর্ডার করে। বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 80% ক্লায়েন্ট থাকে স্ট্যান্ডার্ড এ অর্ডার করে। এবং যারা একটু হাই পেইং ক্লায়েন্ট তারা প্রিমিয়াম অর্ডার করে। আর কম থাকে যারা বেসিক, যারা সিঙ্গেল পেজ ওয়েবসাইট লাগে তারা আ বেসিক এ অর্ডার করে। এবং যদি একটুখানি এইসব গিগে দেখি যে কি আছে, একটা গিগের মধ্যে কি এমন জিনিস আছে যেগুলো আমাদেরকে রিসার্চ করে জানতে হবে। ১ নম্বর একটু দেখি। ১ নম্বর হচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনে দেখতে পাচ্ছ না? এইটা হচ্ছে ক্যাটেগরি। গিগের ক্যাটেগরি। যে তুমি কোন ক্যাটেগরিতে তোমার গিগটা রাখবে। মানে আমি বলতে চাইছি, বাজারের মধ্যে মাছ দোকান আলাদাভাবে বসে, সবজি দোকান আলাদাভাবে বসে। তুমি কিন্তু মাছ দোকানের পাশে সবজি দোকান দেখতে পাবে না। আলাদা, আলাদাভাবে বসছে কিন্তু। যেখানে মাছ দোকান আছে সেখানে সমস্ত মাছ দোকান আছে। যেখানে সবজি দোকান আছে সেখানে সমস্ত সবজি দোকান আছে। যেখানে তোমার ঝালমুড়ি দোকান আছে সেখানে সমস্ত ঝালমুড়ি দোকান আছে। এমন টাইপের আরকি। মানে প্রতিটা ক্যাটেগরি অনুযায়ী কিন্তু দোকানদানি বসে। ঠিক তেমনি তোমার যে ক্যাটেগরি গিগ, সেই ক্যাটেগরিতে বাকি যারা আছে তাদের সেম জায়গাতে তোমাকে থাকতে হবে, এক কথায়। অতএব তোমার গিগটা কোন ক্যাটেগরি সেটা তোমাকে শিখতে হবে যে আমার গিগটা কোন ক্যাটেগরিতে। এটা একটুখানি রিসার্চ করতে হবে। দ্বিতীয়ত কি দেখতে পাচ্ছি, একটা টাইটেল দেখতে পাচ্ছি, তাই না? এই টাইটেলটা হতে হবে SEO অপ্টিমাইজেশন টাইটেল। যে হুদাই একটা টাইটেল লিখে দিলাম, যাবো-তাবো করে একটা টাইটেল লিখে দিলাম, হবে না কিন্তু। তাহলে কিন্তু ওই একদম লাস্ট পেজে পড়ে থাকবে। অতএব তোমাকে কি করতে হবে? প্রপার ওয়েতে একটা টাইটেল দিতে হবে। যে টাইটেলটা কি হবে তোমার এইখানে প্রপার ওয়েতে দেখাবে যে হ্যাঁ, এই যে টাইটেলটা আছে, কেউ যদি ব্যক্তি ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করে তাহলে কিন্তু সে যেন তোমার গিগটা দেখতে পায়। বাট এমনভাবে টাইটেলটা SEO অপ্টিমাইজ করা শিখতে হবে যে টাইটেলটার মধ্যে আমার কিওয়ার্ড ইনপুট থাকবে। ৩ নম্বর কি এর লাগে? ৩ নম্বর লাগে একটু স্ক্রল করে আসলে যে আমাদের এখানে লাগছে কি যে অ্যাবাউট দিস গিগ, মানে আমাদের সার্ভিস সম্বন্ধে একটুখানি ক্লায়েন্টকে কি বলতে হবে? পুরোটা বিষয়টা বোঝাতে হবে যে তোমার সার্ভিসে আল্টিমেটলি তুমি ব্যক্তিটা কে? তুমি কি সার্ভিস দিচ্ছ? এই যেমন কালকের একটা জিনিস বলেছিলাম মনে আছে? যে আমরা ১ম এ ডাইরেক্ট হু অ্যাম আই আমি বলব না। আমরা কি বলব? আগে ক্লায়েন্টের প্রবলেম নিয়ে বলব। তারপর ওই প্রবলেমের যে আমি সলভ করতে পারি সেই ব্যক্তিটা কে আমি সেটা আমি বলব। তারপরে আমার খোলে খবর, মানে আমার সার্ভিসের সম্বন্ধে কি আছে সেটা আমি বলব। যেমন এখন দেখো, আর ইউ লুকিং প্রফেশনাল ওয়েবসাইট? উনি কিন্তু ১ম এই বলেনি কিন্তু যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার। উনি কিন্তু ১ম প্যারাগ্রাফে কিন্তু বলেনি। 2nd প্যারাগ্রাফে বলেছে। ১ম প্যারাগ্রাফে কি? যে ওনার ক্লায়েন্টের যে প্রবলেমটা সেটা নিয়ে ১ম বলেছে। ক্লায়েন্ট এসে ১ম কি খুঁজে? যে আমার যে প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করতে পারবে কি এই গিগ? সেটা কিন্তু ১ম খোঁজে। এবং দেখো, ১ম এ কিন্তু ক্লায়েন্টের প্রবলেম নিয়ে বলেছে যে, "তুমি কি এমন কাউকে খুঁজছো যে তোমার এই ওয়েবসাইটটা বানাবে?" ক্লায়েন্ট এসে সাপোজ কোন একটা ক্লায়েন্ট এসে ভাবছে যে, আমার একটা রিয়াল এস্টেট ওয়েবসাইট বানাতে হবে। এবং ক্লায়েন্ট এসে ভাবছে যে, আমার রিয়াল এস্টেট ওয়েবসাইট বানাতে হবে, এবং সেই ব্যক্তি ক্লায়েন্ট এই গিগে ধরো ইনপুট করলো, ভিজিট করলো। ভিজিট করার পরে সে দেখতে পাচ্ছে লেখা আছে, "আর ইউ লুকিং ফর রিয়াল এস্টেট ওয়েবসাইট ডিজাইনার?" তাহলে ক্লায়েন্ট কি ভাবছে? ও আচ্ছা, আমার যেটা প্রয়োজন সেটা এই গিগে আমি পেয়ে গেছি। এরপরে কিন্তু ক্লায়েন্ট বাকিটা পড়বে। যদি এই ১ম এ লেখা থাকে আই অ্যাম এ প্রফেশনাল অমুক-তমুক, ক্লায়েন্ট কিন্তু ইন্টারেস্ট পাবে না যে আমার উনি ব্যক্তিটা অমুক-তমুক, আমার জেনে লাভ কি? আমার লাগবে সার্ভিস, আমার লাগবে সলিউশন। ওই ব্যক্তি সলিউশন দিতে পারবে না, সেটা হচ্ছে মেইন বিষয়। তাহলে অতএব আমাদের যে ডেসক্রিপশন লিখতে হবে, ১ম এ ক্লায়েন্টের প্রবলেম, তারপর আমার নিজের সম্বন্ধে লিখতে হবে। তারপর আমি কি সার্ভিস দিচ্ছি না দিচ্ছি সেটা লিখতে হবে। তারপর কি যে কেন আমাকে তুমি হায়ার করবে? এই সার্ভিসটা কেন, মানে আরো তো ব্যক্তি আছে, তাদের থেকে আমি কেন স্পেশালিস্ট, কেন আমাকে হায়ার করবে সেই বিষয়টা, এবং লাস্টে হচ্ছে কল টু অ্যাকশন। একটু শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় বিষয়টাকে আরেকবার এক্সপোজ করি যে, একটা ডেসক্রিপশনের মধ্যে কি থাকে? ১ নম্বর প্যারাগ্রাফে থাকে যে তোমার ক্লায়েন্টের প্রবলেম, ২ নম্বরে থাকে তুমি ব্যক্তিটা কে, ৩ নম্বরে থাকবে যে কেন এই জিনিসটা প্রয়োজন। ক্লায়েন্টের তো প্রবলেম, বাট কেন এটা ক্লায়েন্টের প্রয়োজন? বুঝে গেল? ক্লায়েন্টে বলল যে আমার ওয়েবসাইট দরকার একটা। এবার ক্লায়েন্টকে বলো যে আজকের দিনে দাঁড়িয়ে ওয়েবসাইটে কতটা ডিমান্ড, মানে একটুখানি নলেজও দিতে হবে ক্লায়েন্টকে।
হুদাই তুমি পুরো ডেসক্রিপশন হুদাই সাজালে হবে না। একটা প্রপার নলেজও দিতে হবে। যে কি বললাম যে ১ম এ হচ্ছে প্রবলেম, সেকেন্ড হচ্ছে তুমি কে, তারপর হচ্ছে একটুখানি ক্লায়েন্টকে নলেজ দাও যে কেন আজকের দিনে এটা দরকার। তারপরে সেকশন কি যে ইউর অল ইন ওয়ান সলিউশন, মানে আমার সার্ভিসে কি আমি ইনপুট করে রেখেছি। আমার এই ওয়েবসাইট ডিজাইন সার্ভিসটার মধ্যে আমি কি দিয়ে রেখেছি। তারপরে কি সেকশন যে কেন আমাকে হায়ার করবে? হোয়াই মি? আরো তো ব্যক্তি আছে। কেন আমাকে হায়ার করবে? কেন আমি স্পেশালিস্ট? এই সেকশন। তারপরে কি লেটস মেক ইট হ্যাপেন, মানে কল টু অ্যাকশন সেকশন। পুরো সেশনটা দেখো কল টু মানে শেষে পুরোটা পড়লো ক্লায়েন্ট। পড়ার পরে তারপর কি বলছে কি করতে হবে সেটা দেখো এখানে লেখা আছে। বুঝে গেল কি? এই কয়েকটা স্ট্রাকচার ফলো করে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। এরপরে আমরা কি জানবো যে আমাদের তো ১ নম্বরে কি হলো? ১ নম্বরে হলো আমাদের ক্যাটেগরি, ২ নম্বরে হয়ে গেল আমাদের টাইটেল, ৩ নম্বরে হয়ে গেল আমাদের সার্ভিস ডেসক্রিপশন। এবং আরেকটু নিচে আসলে দেখতে পাবো এই যে এগুলো হচ্ছে ম্যানুয়ালি তোমাকে সেট করতে হবে। এগুলো আমরা দেখাবো একটু পরে। এবং আরেকটা বিষয় নিচের দিকে আসলে দেখতে পাবো এই যে এগুলো পোর্টফোলিও তোমায় এড করতে হবে। যখন প্রোফাইল আস্তে, আস্তে গ্রো করবে তখন পোর্টফোলিও এড করা লাগবে। এবং প্যাকেজ, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম প্যাকেজ, তোমার সার্ভিসের প্যাকেজ তৈরি করতে হবে। এইখানে দেখো, এইখানেও প্যাকেজ দেখাচ্ছে আবার এখানেও প্যাকেজ দেখাচ্ছে। তফাৎ কি? এইখানে তুমি যেসব প্যাকেজ মানে এখানে তোমার শর্ট ভাবে দেখাচ্ছে, বাট এখানে পুরো মানে একদম ডিটেইলস এ দেখাচ্ছে যে তোমার এই সার্ভিসে কি আছে, কি নেই এমনটা। এখানে দেখো প্যাকেজে বলছে তার প্যাকেজের প্রাইস হচ্ছে এইটা বেসিক প্রাইস, এবং সে কি করবে একটা পেজে ডিজাইন করবে আপ টু 5 এন্ট্রি সেকশন ওয়ান পেজ এসে, মানে এটাকে বলে এই সেকশনটা, এটা হচ্ছে প্রাইস সেকশন। তুমি কি প্রাইস রাখছো তোমার সার্ভিসে। তারপরে হচ্ছে তোমার এখানে শুধুমাত্র বেসিক লিখেছে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম নরমালি লেখা থাকে। কিন্তু এই যে ব্রোঞ্জ, সিলভার, ডায়মন্ড, এই যে শুধু ব্রোঞ্জ, সিলভার, ডায়মন্ড দিয়েছে এমনটা আমরা দেব না। আমরা দেব কি কিওয়ার্ড অপটিমাইজ এখানে করব। এটাকে বলে তোমার প্যাকেজ টাইটেল। এই সেকশনটাকে বলে, অনেকে শুধুমাত্র এগুলো দিয়ে রাখে। বাট আমরা এমনটা দেব না। আমরা দেব যে কিওয়ার্ড ইনপুট করব ওই জায়গাতে। যাতে আমাদের পুরো দিকটা কিওয়ার্ড অপটিমাইজ হয় এবং সামনের দিকে খুব তাড়াতাড়ি চলে আসে। বুঝে গেল? এখানে আমরা এটাকে বলে কি প্যাকেজ টাইটেল। এবং এই যে সেকশনটাকে দেখতে পাচ্ছ ছোটখাটো সেকশনটা লেখা আছে যে তোমার সার্ভিসের মধ্যে শর্ট ডেসক্রিপশন, সার্ভিসের তোমার যে প্যাকেজে সার্ভিস প্যাকেজের মধ্যে শর্ট ডেসক্রিপশন, মানে কেউ ব্যক্তি যদি এখানে বেসিকে ক্লিক করে সে যেন দেখতে পায় যে এখানে তুমি কি দিচ্ছ। কেউ যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করে যেন দেখতে পায় তুমি এই স্ট্যান্ডার্ডের মধ্যে কি দিচ্ছ। বুঝে গেল? এবং নিচের দিকে একটু আসলে দেখতে পাবে এই যে প্রতিটা দেখতে পাচ্ছ না কোনটাতে কি টিক মার্ক আছে, এগুলো হচ্ছে সার্ভিস চার্জ যেভাবে হয় সেভাবে দেয়া হয়। এবং নিচে দেখতে পাচ্ছ এক্সট্রা হবে রিভিশন, দেখতে এই যে রিভিশন বিষয়টা, তুমি ক্লায়েন্টকে কতবার রিভিশন দেবে। মানে একটা ওয়েবসাইট তুমি বানালে, ক্লায়েন্ট বলল, "এটা আমার পছন্দ হলো না, একটুখানি চেঞ্জ করে দাও।" তোমাকে ফের চেঞ্জ করতে হবে। তুমি যদি বেসিক প্রাইস এ ৩ বার লিখে রাখো, তার মানে ৩ বারের বেশি ক্লায়েন্ট তোমাকে রিভিশন চাইতে পারবে না। আর যদি চায় তখন এক্সট্রা পে করতে হবে। আর এতে কিন্তু ক্লায়েন্ট ঠিক অতটা কমফোর্টেবল ফিল করে না। অতএব তোমাকে কিন্তু মাস্ট বি এই রিভিশন সেকশনটাতে আনলিমিটেড দিয়ে রাখতে হবে। কারণ ক্লায়েন্ট হ্যাপি তো তুমি হ্যাপি। ক্লায়েন্ট যদি হ্যাপি হয় তোমাকে লং টাইম কাজ দেবে। তোমাকে আরো তার ফ্রেন্ড সার্কেলদের কাছে রেফার করবে। অতএব ক্লায়েন্টকে হ্যাপি করা তোমার হচ্ছে মেইন মোটিভ হতে হবে। তবে কিন্তু ফ্রিল্যান্সিং এ গ্রো করতে পারবে। তবে কিন্তু রিটার্ন ক্লায়েন্ট পাবে। আর রিটার্ন ক্লায়েন্ট না পেলে কিন্তু তোমার ফ্রিল্যান্সিং এর যে বিজনেসটা সেটা কিন্তু গ্রো করবে না। অতএব রিভিশন তোমাকে সবসময় আনলিমিটেড দিয়ে রাখতে হবে। ডেলিভারি টাইম তুমি তোমার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এ যে কাজবাজ করবে সেটা ডেলিভারি টাইমটা তোমাকে এখানে দিতে হবে। তুমি কতদিন ডেলিভারি করছো, কবে ডেলিভারি দিচ্ছ না দিচ্ছ, এবং তোমার যে প্রাইস সেকশন সেটা আছে। কোন একটা ক্লায়েন্ট এলো, সে অর্ডার করবে, সিলেক্ট এ ক্লিক করবে, সে অ্যাকাউন্ট তৈরি করবে কিংবা কন্টিনিউ তে ক্লিক করবে। তার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে অটোমেটিক সে পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে তাকে। এরপরে কি পাচ্ছি? একটু নিচের দিকে আসলে, রিকমেন্ডেড ফর ইউ, মানে এটা আমার সার্ভিস অনুযায়ী রিলেটেড যেসব সার্ভিসগুলো আছে অলরেডি তাদেরকে এখানে রেকমেন্ড করে ফাইবার। এবং একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো FAQ সেকশন। কি? অনেক ক্লায়েন্ট থাকে, তার প্রবলেম নিয়ে আসে। সেই প্রবলেম গুলো যে আমার প্রবলেমটা এইখানে কোথাও কি দিয়েছে? যে আমার প্রবলেমটা নিয়ে কেউ কি বলেছে যে, "ডু আই নিড মাই অ্যাকাউন্ট ওয়েব?" হতে পারে না যে ক্লায়েন্টের মনের কোয়েশ্চেনটা তুমি এখানে দেবে। ক্লায়েন্ট কি কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনে কি অ্যান্সার হবে। এই যে কোয়েশ্চেন গুলো এগুলো হচ্ছে সেলারের কোয়েশ্চেন না, এগুলো হচ্ছে ক্লায়েন্টের কোয়েশ্চেন। যদি এখানে ক্লিক করে এই যে অ্যান্সারটা, এইটা কার? সেলারের অ্যান্সার। মানে যে ফ্রিল্যান্সার সেই অ্যান্সার দিচ্ছে আর কোয়েশ্চেনটা হচ্ছে ক্লায়েন্ট করছে। এই যে কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা তোমাকে কিন্তু রাখতে হবে। মজার বিষয় হচ্ছে অনেকে কি করে, অনেক ফ্রিল্যান্সার থাকে যারা কোয়েশ্চেন অ্যান্সার দেয় না। বাট আমরা কি করব? আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন দেব। বুঝে গেল? এটুকু প্রত্যেকে ক্লিয়ার? একটুখানি আমাকে চ্যাটবটে জানাও। আমাদের চ্যাটবট অন করে দেয়া হয়েছে। একটু চ্যাটবটে জানাও
যে এইটুকু বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা, জাস্ট একটু ইয়েস লিখে জানাও, নো লিখে জানাও যে ক্লিয়ার হ্যাঁ কি না। তারপর আমরা নেক্সট স্টেপে যাবো। ইয়েস, ইয়েস, ওকে। বাকিরা একটু চ্যাটবটে জানাও। ওকে। এরপরে আসি আমরা কি বলছিলাম, পুরো গিগ যখন রিসার্চ হবে এবারে, আমরা পুরো আগে ওভারভিউ দেখে নিলাম যে একটা গিগের মধ্যে কি থাকে, একটা গিগের মধ্যে কি থাকে না থাকে আমরা পুরোপুরি দেখে নিলাম। এবার একটুখানি দেখি যে আমরা কিভাবে গিগটা রিসার্চ করব। একটু সার্চ বারে আসবো, আসার পরে আমরা কি করব, ফাইবার কুইক ভিউ আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব, যার থ্রুতে আমরা দেখতে পাবো যে আমার গিগের মধ্যে কি কি আমি ট্যাগ দেব, কি টাইটেল দেব, কি করব না করব আমরা একটু পরে দেখব। তার আগে আরেকটা সেশন কি ছিল যে আমরা এই যে ওয়েবসাইটটা দেখব, এই যে ওয়েবসাইটটা, এইটা একটুখানি আমরা কি করব যে গুগলে সার্চ করব, দেন তারপরে আমরা একটু দেখি যে কিভাবে কাজ করতে হয় না করতে হয়। বুঝে গেল? আমরা একটুখানি ওয়েবসাইটটা দেখি। আমরা কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে ওয়েবসাইটে সার্চ করব, জাস্ট এন্টার মারব। এন্টার মারলে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল ওয়েবসাইটটা ওপেন হবে এবং এইখানে একটা সেকশন পাবে এক্সটেনশন বলে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এই যে ফাইবার মেট, মানে ফাইবারের সম্বন্ধে, ফাইবার মেট যাকে বলে, ফাইবার মেট একটা চলে আসবে। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এই সেকশনে আসবে। শর্ট এন্ড সিম্পল ভাষা ভালো করে দেখে নাও, এই সেকশনে আসবে। এরপরে আমরা কি করব, জাস্ট এই যে ইনস্টল নাও আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরপরে অ্যাড টু ক্রোম আছে, এখানে দেখো অ্যাড টু ক্রোম বটন অন হবে। জাস্ট এই অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাড এক্সটেনশন অটোমেটিক আমাদের কাছে দেখো ফাইবার গিগ এসইও টুল, ফাইবার গিগ এসইও করার একটা টুল। আমরা একটু পরে সেটা কিভাবে কাজ করে দেখব। এবং এখানে দেখো আরেকটা বিষয়, যখন আমাদের পুরোপুরি এটা হয়ে যাবে, এটা হওয়ার পর এখানে পিন অপশন পাবে, পিনেতে ক্লিক করবে। পিনেতে ক্লিক করলে পিন হয়ে যাবে এবং এটাকে কিন্তু আমাদের ম্যানুয়ালি লগ ইন করতে হবে। কীভাবে একটু দেখি। জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করলে তাদের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হবে এবং সেখানে লগ ইন একটা বটন পাবো। লগ ইন বটনে ক্লিক করলে আমাদের লগ ইন করার অপশন পাবো। একটু ওয়েট করি। ওকে, এদের সাইটটা মেবি সামথিং স্লো হতে পারে, আমার নেট স্লো, এদের সাইটটা স্লো। এটা কাজ কি একটু বলি যে এইটাতে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আমরা এইখানে আমাদের যে গিগগুলো দেখতে পাচ্ছি, গিগের নিচে এখন কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু সিম্পলভাবে একটা গিগটা রেডি করা আছে। বাট যখন আমরা লগ ইন করবো, লগ ইন করার পরে আচ্ছা এই চলে এসেছে সেটাবে অপশনটা। লগ ইন করার পরে আমরা তখন গিগের নিচে কীভাবে কিওয়ার্ড থাকবে, কীভাবে ট্যাগ থাকবে, একটা গিগে কত অর্ডার রানিং আছে, এগুলো সব আমরা দেখতে পাবো একটু পরে। আচ্ছা, এসছে দেখো। এখানে আসার পরে জাস্ট লগ ইনে আমরা ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করার পর আমাদের কাছে লগ ইন করার অপশন আসবে এবং সেখানে আমাদের তোমার গুগল অ্যাকাউন্টে তুমি লগ ইন করতে পারবে। এবং এই যে এখানে দেখো মেল এসছে, পাসওয়ার্ড এসছে, লগ ইন। আমরা জাস্ট গুগল দিয়ে তুমি চাইলে মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো, যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকো। আমরা জাস্ট যেহেতু আমাদের নেই, সাইন আপ করতে হবে, তাহলে আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিই এবং সেখানে গিয়ে আমরা ডাইরেক্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করে ফেলি আগে। সাইন ইন হয়ে গেছে, লোডিং হচ্ছে। আমাদের কিন্তু এখনো প্ল্যান অ্যাক্টিভেট হয়নি। তাহলে এই প্ল্যানটা অ্যাক্টিভেট করার জন্য ফের কি করতে হবে, আমাদের ফাইবারে একবার রিফ্রেশ দেবো। ফাইবারে এই সেকশনে অটোমেটিক চলে আসবে। তার আগে আমরা ফের আরেকবার ক্লিক করব। অটো রিডাইরেক্ট হবে, লগ ইন করতে হবে আমাদের। সবেমাত্র আমরা সাইন আপ করলাম, লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাদের কাছে তার যে মেইন ড্যাশবোর্ড সেটা ওপেন হবে এবং এরকম লগ ইন অপশন ফের এসছে, আমাদের লগ ইন করতে হবে। আমরা কিছুক্ষণ আগে কী করলাম, সাইন আপ করলাম এবং এই সেকশনটাকে অথরাইজ দিতে হবে। এই যে অথরাইজ ক্লিক করলাম, অটো অথরাইজ হবে। দেন এর যে প্ল্যানটা অ্যাক্টিভেট হবে, ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভেট হবে। এখানে তখন দেখাবে যে প্ল্যান অ্যাক্টিভেটেড ফ্রি। এই যে ফ্রি দেখাচ্ছে, মানে আমাদের এটা প্ল্যানটা অ্যাক্টিভেট হয়ে গেল। এরপরে কাজ কি হবে, আমরা ফাইবারে আসবো। ফাইবারে আসলে এইখানে দেখতে পাচ্ছ নিচে কোনো কিছু নেই কিন্তু। তারপরে আমরা কি করব, যখন এইটা পুরো প্ল্যানটা অ্যাক্টিভেট হবে, একটু সময় লাগে পুরো বিষয়টা অ্যাক্টিভেট হতে। দেন আমরা প্রতিটা গিগের নিচে দেখতে পাবো যে এই গিগের মধ্যে কতগুলো অর্ডার রানিং, এই গিগের মধ্যে কি কিওয়ার্ড দিয়েছে না দিয়েছে, সেইসব বিষয়গুলো কিন্তু আমরা প্রতিটা এই সামনাসামনি একদম দেখতে পাবো। এবং মজার বিষয় হচ্ছে এইখানে গিগের মধ্যে যতগুলো আমরা টাইটেল দেখতে পাচ্ছি, প্রতিটা টাইটেল আমরা এক ক্লিকে ডাউনলোড করতে পারবো। তাতে কি হবে, আমরা প্রত্যেকটা গিগের ম্যানুয়ালি টাইটেল আমাদের চেক করা লাগবে না।
আমরা একটা Google Sheet-এ সমস্ত টাইটেল পেয়ে যাবো এবং সেই টাইটেলটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই গিগের মধ্যে এই টাইটেল দিয়েছে, আমাকে এটা দেয়া যাবে না। এই মানে পুরো তুমি এনালাইসিস করতে পারবে যে তোমার গিগের মধ্যে কি আছে না আছে পুরো বিষয়টা তুমি নিজে থেকে এনালাইসিস করতে পারবে। এবং এখানে অটোমেটিক একটা ড্যাশবোর্ড ওপেন হবে। সেই সেকশনে দেখতে পাবে ফাইবার মেড বলেই ওপেন হয়ে গেছে। কি আছে দেখো? এই যে ইয়েলো কালারের যে ঘরগুলো না এগুলো হচ্ছে কি এদের প্রিমিয়াম প্ল্যানে অ্যাক্টিভেট করতে হবে। বাট আমাদের প্রিমিয়াম প্রয়োজন হবে না। কি করতে হবে আমাদের? এখানে দেখো গিগ মেটাডাটা আছে, সেভ গিগ আছে, গ্রিন সেভার আছে, সার্ভিস আছে। এরকম তাদের অলরেডি চলে এসছে। আমরা কি করব? আমরা এই সেকশনে থাকা অবস্থায় একটু নিচের দিকে দেখব কিছুক্ষণ দেখো কিওয়ার্ড এক্সপ্লোর বলে একটা সেকশন পাচ্ছি অলরেডি ঘুরছে। মানে পুরো পেজের মধ্যে কিওয়ার্ড এনালাইসিস করে যেসব কিওয়ার্ড গুলো বেশি সার্চেবল সেইসব কিওয়ার্ড গুলো এখানে ইনপুট করে। বুঝে গেল? একটু পরে নিচের দিকে দেখতে পাচ্ছি এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম দেখো প্রতিটা গিগের ডিটেইলস আমরা এখানে এক ক্লিকে দেখতে পাচ্ছি। যেটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম না। সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। প্রতিটা গিগে দেখো লোডিং হচ্ছে প্রতিটা গিগ এই চলে আসছে। যে তার গিগের মধ্যে কি কিওয়ার্ড আছে, কি ট্যাগ আছে না আছে সমস্ত কিছু আমরা দেখতে পাবো। মজার বিষয় দেখো, সাপোজ এই একটা গিগ। এই গিগের মধ্যে কি শুধু আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে আমরা তার গিগের ব্যানার দেখছিলাম, টাইটেল দেখছিলাম, কতগুলো রিভিউ পেয়েছে সেটা দেখছিলাম। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি তার স্টার্টিং প্রাইস তো এইটা থাকে, ম্যানুয়ালি আমরা দেখতে পাই। কিন্তু সে দেখো এতগুলো অর্ডার কমপ্লিট করছে, এত টাকা সে আর্নিং করেছে। ভাবতে পারছো এত টাকা আর্নিং করছে সে। এবং সে ভিডিও কনসালটেন্ট অফার করে। তার এতগুলো 439 অলরেডি গিগ সেভ করা আছে। গিগ সেভ বলতে যেমন আমরা আ Flipkart, Amazon এ কি হয় কোনো প্রোডাক্ট পছন্দ হলে সেভ করে রাখি ফিউচারের জন্য যদি আমরা পারচেজ করার প্রয়োজন হয়। তো ঠিক তেমনি ৪৩৯ টা ক্লায়েন্ট তার গিগটাকে সেভ করে রেখেছে এবং ৮৩৬ টা সে রিভিউ পেয়েছে এবং এই সেকশন জানতে গেলে এই যে টুলসে প্রিমিয়াম ফিচারস নিতে হয়। কিন্তু এখানে দেখো ভিউ ট্যাগ, ভিউ র‍্যাংকিং এই যে সেকশনগুলো তারপরে দেখতে পাচ্ছি প্রতিটা গিগে এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো হচ্ছে মেইন তোমার গিগটা র‍্যাংক করার ক্ষেত্রে। এবং প্রতিটা গিগে দেখো ১, ২, ৩, ৪, ৫ প্রতিটা গিগে তোমার ৫ টা করে ট্যাগ দেখতে পাবে। ৫ এর বেশি তুমি ট্যাগ দিতে পারবে না। ৫ এর কম দিতে পারবে বাট বেশি দিতে পারবে না। অর্থাৎ প্রতিটা গিগে কিন্তু ৫ টা করে ট্যাগ দেখতে পাবে। মজার বিষয় হচ্ছে যে এই ট্যাগগুলো দেখে আমরা নিজেরাই এনালাইসিস করতে পারবো যে কোন ট্যাগটা কমন আছে প্রতিটা গিগের মধ্যে। বুঝতে পারলে কি? মানে সাপোজ আমি ধরেই নিলাম এখানে ওয়েবসাইট ডিজাইন সার্ভিসটা দিচ্ছে ব্যক্তি, এই গিগের মধ্যে ওয়েবসাইট কতটা আছে? ভালো কথা। আমি দেখব এই ওয়েবসাইট কথাটা আর কতগুলো গিগের মধ্যে দিয়েছে। যদি মনে হয় এই ওয়েবসাইট কথাটা আরো বাকি গিগের মধ্যে আছে, তাহলে আমরা কি করব? এই ওয়েবসাইটটাকে আমাদের ট্যাগ হিসাবে আমরা কাউন্ট করে ফেলব। বুঝা গেল? আমাদের যে ৫ টা ট্যাগ দেব, সেই ৫ টা ট্যাগ যেন কি হয়? যে প্রপার ওয়েতে ভ্যালুয়েবল যেন সার্চেবল যেন ট্যাগ হয়। যে যেটা বললাম কমন ট্যাগ যাকে বলে যে প্রতিটা গিগের মধ্যে কমন ট্যাগ ফাইন্ড করব দেন সেই ট্যাগটা আমরা ইউজ করব। কথা হচ্ছে স্যার আমরা কি ম্যানুয়ালি এইভাবে দেখব যে স্যার কার গিগে আছে না আছে আমরা কি এরকম চেক করতে থাকবো? মানে এত সহজ তারপরে আরো একটু কষ্ট হয় যেন ম্যানুয়ালি চেক করা। কি করতে হবে? একটু উপরের দিকে আসলে আমরা তুমি দেখতে পাবো এই যে সেকশনটা। কি? কিওয়ার্ড এক্সপ্লোর বলে একটা সেকশন। আমরা জাস্ট দেখতে পাবো আর কোন কিছু করতে পারব না। কারণ চাবি মারা। কারণ প্রিমিয়াম ফিচারস তাদের। বাট আমরা দেখতে পাবো কি? ওয়েবসাইট ডেভেলপমেন্ট কথাটা এই পুরো পেজের মধ্যে কিন্তু পুরো পেজের মধ্যে বেশি ব্যবহার করা হয়েছে। এবং সেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট যে ট্যাগটা দেখো প্রতিটা গিগের মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোথাও না কোথাও বেশি করে দেখতে পাবে। এবং সেই ট্যাগটা এই টোটাল পুরো কিওয়ার্ডের মধ্যে ট্যাগের মধ্যে বেশি করে ইউজ করা হয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ট্যাগটা। এরপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করছে। এরপর ওয়েবসাইট ডিজাইন ইউজ করছে, ফিগমা ওয়েবসাইট ডিজাইন ইউজ করে মানে প্রতিটা র‍্যাংকিং অনুযায়ী 1st, 2nd, 3rd করে রাখা হয়। তো আমরা কি করব যখন আমরা ট্যাগ ইউজ করব তখন এইভাবে এখান থেকে আমরা নিতে পারবো যে হ্যাঁ, আমার গিগের মধ্যে এইটা নেবো, এইটা নেবো, এইটা নেবো, সেটা নেবো। তুমি এখান থেকে এনালাইসিস করতে পারবে যে হ্যাঁ, ক্লায়েন্টরা কি সার্চ করে, কি সার্চ করলে তারা গিগগুলো পায়। তুমি কিন্তু সেই সার্চেবল যে ওয়ার্ডটা তোমার গিগের মধ্যে যদি ইনপুট করে রাখতে পারো, তাহলে তোমার গিগটাও ফার্স্ট পেজের দিকে আসতে পারে। বুঝে গেল? এবং এইখানে দেখো একটা জিনিস দেখতে পাবে গিগ মেটাডাটা। এইখানে যদি আমি ক্লিক করি, এখানে কি দেখা যাচ্ছে অল গিগ ডাটা এটা কিন্তু প্রিমিয়াম ফিচারস। এটা আমরা ইউজ করতে পারব না। কি করে বুঝবো প্রিমিয়াম? যদি আমি ক্লিক করি আমাদের কাছে দেখাবে গেট প্রিমিয়াম। মানে এটা প্রিমিয়াম ফিচারস। আমাদের প্রয়োজন নেই। আমরা কি করব? গিগ টাইটেল আছে, গিগ লিঙ্ক আছে, গিগ ট্যাগ আছে। মজার বিষয় আমরা যদি গিগ টাইটেল এ ক্লিক করি তাহলে কিন্তু এই গিগের মধ্যে যতগুলো টাইটেল আছে সমস্ত টাইটেল আমরা একটা Google Sheet এর মধ্যে পেয়ে যাব। কিভাবে দেখি একটু জাস্ট ক্লিক করলাম। শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় জাস্ট ক্লিক করলাম। অটোমেটিক আমাদের এখানে ডাউনলোডে চলে এলো।
আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো এই গিগের মধ্যে যতগুলো টাইটেল আছে, প্রতিটা টাইটেল কিন্তু আমাদেরকে দেখাবে এবং সেই টাইটেলগুলোতে কি হবে, এই যে দেখো গিগ টাইটেল দেখাচ্ছে, আই উইল বি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার রেসপন্সিভ। এখানে দেখো টোটাল যতগুলো গিগ আছে 45 গিগ আছে একটা পেজে। 45 গিগের পুরো টাইটেল, প্রতিটা গিগের টাইটেল তুমি এখানে দেখতে পাবে। মজার বিষয় হচ্ছে ফাইবার সবসময় বলে তুমি অন্যের টাইটেল কপি করতে পারবে, অন্যের টাইটেল কপি করতে পারবে, কিন্তু তোমার কোনো রকম ইস্যু আসবে না। বাট যদি তুমি অন্যের ডেসক্রিপশন কপি করো, যে আমার ক্যাটাগরির প্রোফাইল তো ওর আছে, ও তো সেম সার্ভিস দিচ্ছে, তাহলে আমি তো ওর ডেসক্রিপশন কপি করে আমার ডেসক্রিপশন দিতে পারি, তাহলে কিন্তু ফাইবার তোমার গিগটাকে পুরো একটা ডাউনে ফেলে দেবে। তুমি টাইটেল কপি করতে পারো, নো প্রবলেম। আর টাইটেল কপি করতে হবে কেমন, যে তোমাকে এই 45 গিগের মধ্যে এমন টাইটেল ফাইন্ড করতে হবে যে টাইটেলটা কিওয়ার্ড অপটিমাইজ দেয়া, যে টাইটেলটা কিওয়ার্ড অপটিমাইজ দেওয়া টাইটেল, এবং সেই টাইটেলটা কিন্তু তোমার গিগে ইনপুট করলে প্রবলেম নেই। তুমি এখান থেকে র্যান্ডম তুমি টাইটেল নিলে তোমার গিগ র্যাঙ্ক করবে না, কিন্তু তোমাকে দেখতে হবে প্রতি টাইটেল একটুখানি দেখতে হবে যে আমার গিগের মধ্যে কি কি কিওয়ার্ড ইনপুট আছে, কি কি টাইটেল মানে কি কি দিলে সার্চেবল আছে, সেই বিষয়গুলো তোমাকে একটুখানি দেখতে হবে এখানে। দেন সেখান থেকে কোনো একটা টাইটেল তোমার পছন্দ হলো, সেই টাইটেলটা তুমি ইউজ করতে পারো। ফাইবার বলছে কি, যে তুমি যত শর্ট টাইটেল দেবে, লং টাইটেল না কিন্তু, যত শর্ট টাইটেল দেবে তত তোমার গিগটা ভ্যালুয়েবল প্লাস সার্চেবল হবে। ফাইবার এটা বলছে যত শর্ট টাইটেল হবে তত গিগটা ভ্যালুয়েবল প্লাস সার্চেবল। যদি তোমার গিগের মধ্যে একটা লং টাইটেল দাও, অ্যাজ লাইক ধরো এই একটা টাইটেল, কত বড় লং টাইটেল, ক্লায়েন্টদের পড়ার সময় নেই, কারণ এখনকার দিন হচ্ছে ব্যস্ততর সময়। কারোর পুরো সময় নেই যে তোমার পুরো টাইটেল পড়বে, কারণ কি, তার চোখের সামনে, তার চোখের সামনে দেখতে পাবে সে এতগুলো গিগ, একটুখানি কাটি, তার চোখের সামনে দেখতে হবে সাপোজ এই যে টাইটেলটা দেখো, এইখানে দেখো আওয়ার এজেন্সি উইল ডিজাইন ডিরেক্টলি ওয়েবসাইট ইউজিং ইন্টারনেট, তাহলে আবার ডট 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 আছে। তার মানে এর মধ্যে আরো বড় টাইটেল আছে। ক্লায়েন্ট কিন্তু পড়ার সময় নেই, কিংবা এর ভিতরে কি আছে সে কিন্তু দেখে না, যতক্ষণ না সে ক্লিক করবে। বাট এখানে দেখো শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় আই উইল ডু বিউটিফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় সে তার সার্ভিসটাকে তুলে ধরেছে। অতএব সবসময় কিন্তু ফাইবার রেকমেন্ড করে তুমি কি করবে, ছোট টাইটেল দাও, ভ্যালুয়েবল টাইটেল দাও, যেটা সার্চেবল থাকবে। বুঝে গেল? অতএব আমরা এখান থেকে যে টাইটেলটা নেব আমাদের গিগের জন্য, সেই টাইটেলটা কি করবো আমরা, সার্চেবল যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে, এবং শর্ট যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আর একটা কি বিষয় দেখবো, একটু উপর দিকে গেলে গিগ মেটাটা আরেকবার ক্লিক করবো, দেন আরেকটা কি, গিগ লিঙ্ক। গিগ লিঙ্ক কেন? কারণ আমরা যদি ক্লিক করি প্রতিটা গিগের একটা লিঙ্ক থাকে। ফের আমার ডাউনলোড হয়ে গেল। আমরা একটু দেখব গিগ লিঙ্ক কেন আমরা প্রয়োজন। কারণ আমরা যখন ম্যানুয়ালি টাইটেল দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি, এই যে দেখো https.fiverr.com/ এই যে লেখাটা, এটা হচ্ছে ইউজার নেম, তারপর দেখো ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রফেশনালি, তারপরে বাগারা বাগারা বাগারা, কিন্তু মেন হচ্ছে এই জিজ্ঞাসার জন্য আগে অবধি, এই স্ল্যাশের আগে অবধি, এইটুকুটা, এইটা হচ্ছে কি, গিগের টাইটেলটা অটোমেটিক তোমার লিঙ্কে কনভার্ট হয়। আমরা কি করব, যে প্রতিটা গিগ যখন আমরা তুলবো, আমরা ফাইবারে যখন আপলোড দেবো, তখন কিন্তু আমাদের টাইটেলটাকে এমনভাবে দিতে হবে যেন আমাদের গিগের যে ইউআরএলটা তৈরি হয় সেখানেও কিওয়ার্ড থাকে, আবার আমাদের টাইটেলটার মধ্যে কিওয়ার্ড থাকে। মানে আমি বলতে চাইছি, একই লেখা আমরা এক জায়গায় ইউজ করব, দু জায়গায় নয়। একটুখানি ডিফিকাল্ট হলো বিষয়টা। সাপোজ আমার গিগের আম আ বিষয়টা হচ্ছে, আমার গিগের টাইটেলটা সাপোজ আমি দিলাম ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রফেশনালি। হ্যাঁ? আই উইল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রফেশনালি। এইটুকুটা শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় আমাদের কি, গিগের টাইটেল। বাট আমরা কি করব, শুধুমাত্র কিওয়ার্ড ২-৩ টে কিওয়ার্ড আমরা শুধুমাত্র ১ম এ লিখব, যাতে আমাদের ওইটা টাইটেলও হয়ে যায়, ইউআরএল ও হয়ে যায়, এবং সেকেন্ড ভাবে আমরা নরমালি যেভাবে টাইটেল লিখি সেভাবেই আমরা লিখব। অতএব আমাদের টাইটেল এবং ইউআরএল খুবই ইম্পোর্টেন্ট গিগ র‍্যাংকিং এর ক্ষেত্রে। এরপরে আরেকটা বিষয় কি দেখতে পাচ্ছি, গিগ ট্যাগ, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে প্রতিটা গিগে যে ট্যাগ সিস্টেমটা, যা কমন ট্যাগ এর বিষয়টা। যে প্রতিটা গিগে আমরা দেখব যে কমন কি ট্যাগ আছে। এই যে দেখতে পাচ্ছি গিগ ট্যাগ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েবসাইট। দেখো এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে যেসব ট্যাগগুলো কমন ট্যাগ, সেই সমস্ত ট্যাগগুলো কিন্তু এখানে প্রোভাইড করে। এবং যে ট্যাগগুলো যত বেশি ইউজ হয়েছে সেগুলোকে তত নাম্বার ওয়াইজ কিন্তু রাখা হয়। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে যে এই পুরো পেজটার মধ্যে কোন ট্যাগটা বেশি ইউজ হয়েছে, কোন ট্যাগটা কম ইউজ হয়েছে। আমার গিগের মধ্যে আমি কোন ট্যাগটা রাখবো, কোনটা রাখবো না, এটা তোমাকে একটুখানি বুঝতে হবে বিষয়গুলো দেখে। কি বললাম? গিগ টাইটেল, গিগ লিঙ্ক, গিগ ট্যাগ, এগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে একটা গিগকে কিভাবে তোমার সাজাতে হবে। এবং এখানে আরেকটা সেভ গিগ বলতে, তোমার কোন একটা গিগ পছন্দ হলো তুমি এখানে সেভ করে রাখতে পারো, এবং গ্রিন স্পেস এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এবং যখন পুরোপুরি এইটা এনালাইসিস করা শিখতে পারবে, তখন কিন্তু তুমি প্রপার ওয়েতে গিগটা রিসার্চ করা জেনে যাবে। এবং একটা বিষয় দেখো, একটা গিগের মধ্যে কি থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, যে একটা গিগের মধ্যে
কি থাকে? একটুখানি দেখি আমরা। যেমন আমরা একটা গিগ রিসার্চ করছি, একটুখানি জানা দরকার যে পুরো বিষয়টা যে একটা গিগ ইমেজ কেমন হওয়া উচিত, হ্যাঁ? গিগ ইমেজ তো প্রয়োজন। কিন্তু গিগ ইমেজটা কেমন হওয়া উচিত সেটাও আমাদের জানতে হবে। যে ফাইবার গিগ ইমেজ হতে হবে তোমার সার্ভিসের ১ম ইমপ্রেশন এক কথায়। মানে পুরো যখন তুমি একটা গিগ তৈরি করছো, আমরা কেন বললাম এই বিষয়টা কেন এখানে নিয়ে এলাম? কারণ যখন তুমি গিগ এখানে দেবে তখন কিন্তু ১ম কিন্তু ইমেজ দেখাচ্ছে। আর মানুষের ১ম চোখ যাবে ইমেজের দিকে। অতএব ইমেজটাকে এমন অ্যাট্রাকটিভ করতে হবে যেন এখানে দেখো একটা মজার বিষয় বলি। এই যে একটা গিগ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিগ ইমেজ তৈরি করেছে। এই যে ভিডিও দেখতে পাচ্ছ না? এই যে ভিডিও হচ্ছে গিগ ভিডিও দিয়েছে দেখো। এবং ১ম এ কিন্তু গিগ ভিডিও দেখায় এবং গিগ ভিডিওর মধ্যে থাম্বনেইল সেট করলে তবে কিন্তু তোমার গিগ থাম্বনেইল দেখাবে। এখানে আবার YouTube এর মতোই থাম্বনেইল থাকে। এবং এখানে যদি স্ক্রল করে এই যে অন্য থাম্বনেইল এবং এইখানে দেখো এই যে থাম্বনেইল দিয়েছে তারপরে ভিডিও ওপেন হয়েছে। ঠিক তেমনি এখানে দেখো শুধুমাত্র গিগের ইমেজ দিয়েছে এবং এখানে দেখো গিগ ইমেজ দিয়েছে। মানে গিগ ইমেজের মধ্যে এমন তোমার সার্ভিস থাকবে, এমন কিছু থাকবে যেটা দেখে ক্লায়েন্ট মানে হ্যাঁ, এই ব্যক্তিকে আমাকে হায়ার করতে হবে এমনটা আরকি। দেখো অলরেডি ওনার ওয়েবসাইট ডিজাইন দিয়েছে, কেন করবে 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে। ওটা শর্ট অ্যান্ড সিম্পল ভাষায় দিয়েছে। ঠিক সেম ভাবে দেখো হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপার কি দিয়ে ডেভেলপ করবে সেটা দিয়েছে। UI UX ডিজাইনার মানে তোমাকে গিগ ইমেজটা শর্ট অ্যান্ড সিম্পল ভাবে করতে হবে। পুরো ক্লিয়ার থাকতে হবে। গিগ ইমেজ বানানো মানে হিজিবিজি হয় যাকে বলে। একটা মজার বিষয় দেখো, এইখানে যেসব গিগ গুলো আছে প্রতিটা গিগ কিন্তু ওই চোখে লাগার মতো বিষয়টা। এই যে গিগটা আছে, এই গিগের মধ্যে কি সার্ভিস দেয় কিন্তু বোঝা যাচ্ছে না। বাট এই গিগে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, এই ব্যক্তি এই ওয়েবসাইট তৈরি করে। এই ব্যক্তি UI UX ডিজাইন করে। এই ব্যক্তি কাস্টমার ওয়েবসাইট তৈরি করে। বুঝে গেল কি? গিগ ইমেজের উপর ১ম ফোকাস দিতে হবে। গিগ ইমেজটা। এরপরে আমরা কি দেখব? যখন গিগ ইমেজ পুরোপুরি ফোকাস দেব কি গিগ ইমেজ সাইজ কত হতে হবে? ১২৮০ ইন্টু ৭৬৯ এই পিক্সেল মানে তোমরা কি করবে যারা Canva আছে যাদের কি করবে ১২৮০ ইন্টু ৭৬৯ গিগ ইমেজ দেবে, সাইজ দেবে দেন তার উপরে গিগ ইমেজটা ইউজ করবে। কিভাবে করতে দেখাবো একটু পরে। কি দিয়ে Canva দিয়ে তৈরি করব। ফ্রি পিক দিয়ে তুমি তোমার যে ইমেজগুলো সেগুলো নিতে পারো। এনিথিং সাপোজ তোমার ধরো WordPress একটা ইমেজ লাগবে। হতে পারে তোমার এনিথিং কোনো একটা ইমেজ লাগবে। তখন তুমি ফ্রি পিক ইউজ করতে পারো যেখানে নো কপিরাইট ইস্যু করে। এবং colors.co এটা কেন লিখলাম? কারণ আমরা গিগের ইমেজের ক্ষেত্রে কালার কম্বাইন হচ্ছে মেইন। কালার কম্বাইন যদি প্রপারলি না জানি তাহলে কিন্তু গিগটা ঠিক ভালোভাবে ফুটবে না। অর্থাৎ কালার কম্বাইনও জানতে হবে। এবং আরেকটা বিষয় কি দেখব? একটু দেখি যে গিগ ইমেজ তো হলো। তাহলে কিছু গিগ ইমেজ স্যাম্পল দেখে নাও যে কেমন গিগ ইমেজ ফাইবার পছন্দ করে। কি? দেখো ছোট্ট একটা ইমেজ থাকবে, ছোট্ট একটা পাশে ইমেজ থাকবে। দেন এক সাইডের দিকে তোমার শর্ট ভাবে তোমার যে সার্ভিস নিয়ে সেইটা তোমার শুধুমাত্র থাকবে। কয়েকটা মতো দেখো স্যাম্পল দিয়েছি যে কি আছে ছোট্ট একটা ইমেজ আছে। এইখানে তুমি তোমার ইমেজ দেবে। আর এইখানে কি তোমার সার্ভিস সম্বন্ধে তুমি দিচ্ছ। এখানে কিছু পয়েন্ট দিয়ে দিলে তোমার সার্ভিসে এক্সট্রা কিছু পয়েন্ট দিয়ে দিলে। ঠিক সেম ভাবে দেখো এই যে গিগটা দেখো কি করে ছোট একটা ইমেজ দিয়েছে এবং এখানে সার্ভিসের মেইন যে বিষয়টা সেটাও তুলে ধরেছে এবং তার পয়েন্ট গুলো দিয়েছে। অতএব গিগ ইমেজ এগুলো কিন্তু ফাইবার পছন্দ করে এইসব গিগ ইমেজ গুলো। তোমাকে কি করতে হবে? এমন টাইপের গিগ ইমেজ তৈরি করতে হবে। বুঝে গেল? এরপরে কি আছে? এরপরে আছে তোমার কিছু গিগ ভিডিও। মজার বিষয় হচ্ছে তোমার পুরো ফাইবারের মধ্যে গিগ ভিডিও কিন্তু তোমার গিগের 40% র‍্যাংক বাড়িয়ে দেয়। মানে তুমি যে গিগটা তৈরি করছো, সেই গিগের মধ্যে যে তোমার ভিডিও থাকে, এই যে গিগটা যে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, এই গিগের মধ্যে দেখো এখানে কিন্তু ভিডিও দেয়া নেই। ভিডিও যদি থাকতো তাহলে কিন্তু এই জায়গাতে একটা ভিডিওর আইকন আসতো। যেমন কিছুক্ষণ আগে এই যে দেখতে পাচ্ছি আইকন, তার মানে এই গিগটা আর ১০ টা গিগের থেকে একটুখানি এক ঘাট উপরে থাকে। মানে গিগটা 40% ইনক্রিজ বাড়িয়ে দেয়। অর্থাৎ তোমাকে কি করতে হবে? ভিডিও দিতে হবে। স্যার ভিডিওতে কি আমরা কি দেবো? একটু পরে জানবো সেটা আমরা কি দেবো। কিন্তু প্রতিটা গিগে তোমরা চেষ্টা করবে ভিডিও দেওয়া এবং ভিডিওর মধ্যে এই যে দেখো ভিডিও দিয়েছে এবং গিগ ইমেজ দিয়েছে। বুঝে গেল? এই দেখো শর্ট অ্যান্ড সিম্পল এতে গিগ ভিডিও করেছে এবং যদি আমি স্লাইড করি তাহলে কি দেখতে পাচ্ছি? গিগ ইমেজ দেখতে পাচ্ছি এবং অনেকে কি করে গিগ পোর্টফোলিও এড করে। আমরা একটু পরে জানবো সেটা। দেখো আমরা গিগ ভিডিও এমন একটা জিনিস যা আপনার গিগকে 40% ভিজিবিলিটি বাড়িয়ে দেয়। কারণ ফাইবার অ্যালগরিদম ভিডিও সহ গিগগুলোকে বেশি প্রাধান্য দেয়। যেসব গিগে ভিডিও আছে সেসব গিগগুলো কিন্তু ফাইবার বেশি করে প্রাধান্য দেয়। 40% কিন্তু ইনক্রিজ বাড়ায়। ফাইবার নিজে থেকে বলে, "তুমি তোমার গিগের মধ্যে গিগ ভিডিও দাও। আমি তোমার গিগটাকে আর ১০ টা গিগের থেকে 40% ইনক্রিজ বাড়িয়ে দেব।" ফাইবার নিজে থেকে বলে এটা। এবং ভিডিও বানাতে গেলে কি প্রয়োজন আমাদের? ১ম হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট মানে আমার ভিডিওর মধ্যে কি থাকছে? ক্লায়েন্ট কিন্তু ১ম তোমার ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে কি থাকবে? তুমি তোমার সার্ভিস সম্বন্ধে বলছো। হতে পারে তুমি ক্যামেরার সামনে বলছো, হতে পারে তুমি স্লাইড অনুযায়ী দেখাচ্ছ। এমনটা। মোট কথা কি থাকবে? তোমার যে ডেসক্রিপশন
শর্ট ভাবে বলি, তোমার সার্ভিসের যে ডেসক্রিপশন দিচ্ছ, তোমার গিগের যে ডেসক্রিপশন দিচ্ছ, সেই বিষয়টাকে তুমি মুখে বলো। তোমার ক্যামেরার সামনে হতে পারে। তুমি কি করতে পারো, এই 11 ল্যাবস আইও নতুন এআই টুলস এসছে, এর মাধ্যমে তুমি টেক্সট টু ভয়েস জেনারেট করতে পারো এবং সেখান দিয়ে তুমি কি করতে পারো, স্ক্রিপ্ট তৈরি করলে, ভয়েস স্ক্রিপ্ট তৈরি করলে, দেন ফিল্মোরা দিয়ে এডিট করতে পারো কিংবা canva.com দিয়ে ভিডিও তৈরি করতে পারো। বুঝে গেল কি? মোট কথা ভয়েস স্ক্রিপ্ট, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে হবে প্রথম। ভিডিও স্ক্রিপ্ট তোমার সার্ভিস স্ক্রিপ্ট যেটা, সেটাই তোমার ভিডিও স্ক্রিপ্টে ইউজ করতে পারো। দ্বিতীয়ত ভয়েস ওভার, যেটা আমরা 11 ল্যাবস দিয়ে তৈরি করব। তৃতীয়ত ভিডিও এডিটিং, যেটা আমরা ফিল্মোরা, ক্যানভা এগুলো দিয়ে তৈরি করব। ৪ নম্বর কি, আমাদের ভিডিও এক্সপোর্ট করে অ্যান্ড আপলোড। বুঝে গেল কি? এবারে আমরা যখন এই পুরো বিষয়গুলো দেখবো একটু পরে, কিন্তু তার আগে একটা গিগ আপলোড দিতে কি লাগে? গিগ আপলোড দিতে ফার্স্ট হচ্ছে গিগ টাইটেল, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা গিগ প্রপার ওয়েতে আপলোড দিতে হবে। আপলোড দিতে আমাদের লাগবে গিগ টাইটেল এবং ক্যাটাগরি। এই বলছিলাম ক্যাটাগরি দিতে হবে, আমাদের টাইটেল দিতে হবে। তো আমাদের গিগ টাইটেল, গিগ ক্যাটাগরি, সার্চ ট্যাগ, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সার্চ ট্যাগ, এবং স্কোপ প্রাইজিং, যেটা আমরা প্রাইজিং সেট বিষয়ে বলছিলাম, ডেসক্রিপশন, এফএকিউ এবং রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বিষয়টা কি, যে তোমার গিগের মধ্যে একটা কোনো ক্লায়েন্ট এলো, সে তোমাকে সার্ভিস অর্ডার করে, বাট তুমি তার কাছ থেকে কি নেবে? সাপোজ তুমি তার ওয়েবসাইট বানাবে, তাহলে শুধু তো আর মুখে বললে হবে না, তুমি তার কাছ থেকে ইনফরমেশন লাগবে, ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস লাগবে, কিংবা তোমার তার ওয়েবসাইটে সে কি ইনপুট করবে, তার কন্টাক্ট ডিটেইলস, মানে এগুলো তোমার লাগবে। এই তোমার ক্লায়েন্টের কাছ থেকে যে লাগবে মানে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু তোমাকে গিগের মধ্যে দিতে হবে। এবং তারপর কি গিগ গ্যালারি, তোমাকে কি করতে হবে, এই গিগ গ্যালারিতে গিগের ভিডিও দিতে হবে, গিগের ইমেজ দিতে হবে, এবং শেষে কি পাবলিশ করতে হবে গিগটাকে। গিগটা পাবলিশ করার পর ফাইবার কি করে, তোমার গিগটাকে আগে রিভিউতে রাখে, দেন অ্যাপ্রক্স ২০ মিনিট ২৫ মিনিট, কারোর আবার ১২ ঘন্টা লেগে যায়। তারা রিভিউ করে, রিভিউ করার পর তোমার গিগটাকে সার্চ রেজাল্টে শো আপ করায়। বুঝে গেল? এইভাবে আমাদের একটা গিগ তৈরি করতে হবে, এবং শেষে কি, যে পুরো ফাইবার অ্যালগরিদমও বসতে হবে আমাদের। যখন আমাদের পুরো গিগটা রেডি হবে, গিগটা রেডি হওয়ার পর যখন আমরা আপলোড দেবো, আপলোড দেওয়ার পরে আপলোড দিয়ে দিলাম। এরপরে কাজ কি আমাদের? এরপরে কাজ বসে থাকলে হবে না। এরপর আমাদের গিগটাকে পুরোপুরি কিভাবে আপলোড দিতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। বুঝে গেল কি? আমরা এই আপলোড কিভাবে দেয় সেটা আমরা দেখবো। একটুখানি দেখি গিগ ইমেজ কিভাবে করে সেটা আমরা দেখবো। গিগ ভিডিও কিভাবে হয় সেটা একটু দেখি। আমরা ১ম অ্যা একটুখানি দেখি ১ম এ গিগ ইমেজ। গিগ ইমেজ তৈরি করতে গেলে আমাদের কি প্রয়োজন ছিল বলছিলাম? যে আমাদের অ্যাম কোথায় গেল? এই যে কিছু গিগ ইমেজ স্যাম্পলও দেখেছিলাম যে কেমন টাইপের হওয়া উচিত, এবং color.co যে ওয়েবসাইট দেখেছিলাম, এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোন টাইপের কালার দিলে আমাদের গিগটা ফুটবে, কোন টাইপের কালার আমাদের গিগে ভালো লাগবে দেখতে, সেই বিষয়টা তুমি কিন্তু পুরো প্রপার ওয়েতে দেখতে পাবে, যে কালার কম্বাইন বিষয়টা। এবং canva.com যাদের আছে ভালো কথা, যাদের নেই, আমাদের লাস্ট আগামীকাল ক্লাসের শেষে আমাকে জাস্ট মেসেজ করবে, স্যার আমার Canva Pro চাই। দেন আমাদের টিম তোমাকে Canva Pro প্রোভাইড করে দেবে। বুঝে গেল? আমরা কি করব, color.co ওয়েবসাইট ভিজিট করব। ভিজিট করার পর সেখানে আমরা আগে কালার কম্বাইন বিষয়টা দেখব। একটুখানি আমরা অ্যা এখানে যাই। color. colors.co ওয়েবসাইটটাতে যাই। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে টোটাল এদের একটা কালার প্যানেল থাকে, যেখানে শুধুমাত্র কি আমরা কেটে দেই একটু। এই যে এইখানে, এই যে পুরো ওয়েবসাইট ভিজিট করছো, এই ওয়েবসাইট ভিজিট করার পর দেখতে পাবে টুল। টুলে ক্লিক করার পর দেখতে পাবে কন্ট্রাক্ট চেকার বলে একটা অপশন পাবে। এই সেকশন ক্লিক করবে। ক্লিক করলে বুঝতে পারবে যে এইখানে কোন কালার সাথে কোন কালার ম্যাচ করছে। এখানে তারা পার্সেন্টেজ দেয়। কেমন? সাপোজ এই যে টেক্সট কালার দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছ, এই যে কালারটা, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডে আছে, আর এই যে কালারটা এটা পুরো টেক্সটে আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম সাপোজ র‍্যান্ডম ভাবে যদি আমি দেই, এখানে দেখো কন্ট্রাস্টে 1.62, যেটা একদম কি ভেরি পুর। আমাদের কি করতে হবে? ভেরি গুড করতে হবে। তাহলে আমরা কি করব? সাপোজ আমরা র‍্যান্ডম ভাবে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। দেন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি টেক্সট কালার দেই, যদি আমরা একটু টেক্সট কালার দেই, দেখো আমাদের যদি হোয়াইট দিয়ে দিই, দেখো ভেরি গুড হয়ে গেল। বুঝে গেল কি? সাপোজ আমি বুঝতে পারছি না যে আমার কালার কম্বাইন কেমন রাখলে ভালো হবে। নিচে কিন্তু লেখা আছে ক্লিক টু এনহান্স। জাস্ট ক্লিক করলাম। তুমি চাইছো টেক্সট কালারটাকে অ্যাডজাস্ট করতে। বুঝতে পারলে কি? টেক্সট কালারটাকে অ্যাডজাস্ট, জাস্ট ক্লিক করলাম। দেখো অটোমেটিক অ্যাডজাস্ট হবে। অলরেডি আমাদের হোয়াইট দেয়া আছে। তো হোয়াইট আর লাগবে না। অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ক্লিক করি, তো অটোমেটিক কিছুক্ষণের মধ্যে আমাদের এই টেক্সট কালারটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর যদি মনে হয় না আমার দুটো ফিক্সড করতে হবে, বোথ কালার ফিক্সড করতে, তখন কিন্তু অটোমেটিক হয়ে যায়। যেহেতু আমাদের অলরেডি ফিক্সড এর দুটো বিষয়, এই কালারের সাথে ওই কালার যায়।
কিন্তু তুমি যখন এই যে আমি ক্লিক করলাম, এখানে যখন ক্লিক টু ফিক্সড দেখলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালারে যখন ক্লিক করব, দেখো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তখন আমার এখানে দেখাবে ভেরি গুড। আবার যদি আমি র‍্যান্ডম ভাবে যদি সাপোজ এখানে নিয়ে এলাম, দেখো কন্ট্রাস্ট দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার টেক্সট গুলো ফুটছে না। তখন আমি এখানে কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আবার আমি যদি এটাকে এই জায়গায় নিয়ে এলাম যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট কালার ফুটছে না, কি দেবো আমি? দেন টেক্সট কালারে ক্লিক করলে আমার এখানে টেক্সট এর যে কালারটা সেটাও চলে আসবে। চাইলে ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। মানে এইভাবে তুমি তোমার কালার কম্বাইনটাকে ফিক্সড করতে পারবে। কারণ কি? কালার কম্বাইনটা যদি প্রপার ওয়েতে না থাকে তাহলে কিন্তু তোমার ইমেজটা ভালোভাবে দেখাবে না। অর্থাৎ কালার কম্বাইনটা ঠিক করার জন্য তোমাকে কি করতে হবে? প্রপার ওয়েতে প্রপার ওয়েতে কি করতে হবে? যে এর ইমেজটা তৈরি করতে হবে এবং ইমেজটা যখন তৈরি করবে তখন কি করবে তোমরা? ক্যানভাতে যাবে। canva.com কি করবে? canva.com সার্চ করবে। canva.com লিখে সার্চ করবে। সার্চ করলে তোমাদের কাছে ক্যানভার ওয়েবসাইট আসবে এবং সেখানে তুমি একদম এতে ফ্রি ভার্শনে তুমি গিগ ইমেজ বানাতে পারবে। বাট যদি প্রপার ওয়েতে গিগ ইমেজ বানাতে হয় জাস্ট Google এ লগইন করে নিলে হয়ে যাবে। বাট যদি প্রপার ওয়েতে প্রফেশনাল ওয়েতে গিগ ইমেজ বানাতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? এ ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এবং আগামীকাল ক্লাসে তোমাদেরকে যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবে প্রত্যেককে আমি প্রিমিয়াম ফিচার্স ৩ মাসে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো, যেটা তোমরা ইউজ করে গিগের ইমেজ বানাতে পারো। বুঝে গেল? তোমরা কি করবে? জাস্ট এই যে ক্রিয়েট সেকশন আছে এখানে ক্লিক করতে পারো। আদারওয়াইজ ক্যানভা এটা কি তোমার ওই উইন্ডোজে ডাউনলোড করে ফেলবে ক্যানভা অ্যাপসটা। তোমার এ থেকে ওই মাইক্রোসফট স্টোর থেকে, ওখান থেকে ক্যানভা যে অ্যাপস থাকে উইন্ডোজের জন্য সেটা ডাউনলোড করে ফেললে লগইন করে ফেললে। লগইন করার পর তোমরা কি করবে? এই যে কাস্টমাইজ সাইজ বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে ওয়েট হাইট দিতে হবে। আমাদের গিগ ইমেজ সাইজ কত বলছিলাম? যে ১২৮০ ইন্টু ৭৬৯ 769 এটা দেবো। দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন এ ক্লিক করব। ভালো করে লিখে রাখো কোথাও যে আমাদের গিগের ইমেজ সাইজ ১২৮০ ইন্টু ৭৬৯। দেন আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে একটা হোয়াইট ড্যাশবোর্ড ওপেন হবে এবং হোয়াইট ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আমাদের কাজ কি হবে? এই হোয়াইট ড্যাশবোর্ডের উপর আমরা ওই কি বলে আঁকাআঁকি করব, ছবি তৈরি করব। যেটা আমার দেখে মনে হয় যে হ্যাঁ, আমি এই সার্ভিসটা দিচ্ছি। একটুখানি এবারে আমরা কোথায় ফিরবো আবার? ফের কালার কম্বাইন বিষয়টাতে। যে আমরা কি কালার নেব? আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে র‍্যান্ডম কোন একটা নিয়ে নিচ্ছি। সাপোজ আমি ধরলাম এই কালার আমার ব্যাকগ্রাউন্ড হবে এবং আমি চাইছি যে আমার টেক্সট কালারটা আ এনিথিং দিতে কিংবা আমি হোয়াইট দিতে চাইছি। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেলাম, টেক্সট কালার পেয়ে গেলাম। এখন তুমি তোমার মতো কালার নিতে পারো। এবং দেখো দুটো যখন আমি দিলাম তখন বলছে কি 12.42 দেখো সুপার মানে কালার কম্বাইন ঠিক আছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে পেয়ে গেলাম। কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো কোড দিয়েছে। আমি এই কোডটাকে জাস্ট কপি করে ফেলবো। কেন আমাদের প্রয়োজন দেখো। কপি করলাম। কপি করে আমরা যাবো কোথায়? ক্যানভা ওপেন করব। এই ক্যানভা ওপেন করার পর আমরা এই কোডটাকে আমাদের যে রং প্যানেল আছে, এর যে রং প্যানেল মানে কালার প্যানেল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ক্লিক করব। ক্লিক করলে এইখানে জাস্ট রাইট ক্লিক, পেস্ট আমাদের এই কালারটাও চলে এসছে। দেখো চলে এসছে। এরপরে কাজ কি? ফের আমরা ওই সেকশনে যাবো। কোথায়? কালার সেকশনে আমাদের টেক্সট কালার কি? এই টেক্সট কালার কোড কপি করলাম। ফের আমরা যাবো কোথায়? ক্যানভাতে। এইখানে যখন আমরা কোনো কিছু টেক্সট লিখবো, এই যে টেক্সট দেবো, অলরেডি আমাদের হোয়াইট আছে। মানে এই হোয়াইটের কালার কি? এইখানে কালারটা পেস্ট করি। এফ দেখো হোয়াইট। অলরেডি আমাদের হোয়াইট আছে। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ভালো যায়। বুঝে গেল? এবারে আমরা ইমেজটা কিভাবে করব? একদম মানে সিম্পল ভাষায় এইবারে একটা তোমার নিজের প্রোফাইল দিতে পারো, তোমার ইমেজ ছবি দিতে পারো। এইখানে তুমি তোমার তোমার সার্ভিস সম্বন্ধে লিখতে পারো। বুঝে গেল কি? আমি কি করলাম? এই জায়গাতে কোথায় যাব? দেখাচ্ছিলাম যে আমরা freepik.com এ যাবো। ফ্রিপিক যদি তোমার মনে হয় যে তোমার ইমেজ দিতে চাও না, তাহলে কি করো? freepik.com এ যাবে। এই যে freepik.com অল ইন ওয়ান এআই ক্রিয়েটিভিটি সুইট। এইখানে তুমি ফ্রি অফ কস্ট এ ইমেজগুলো পাবে এবং এখানে এসে তুমি সার্চ করবে যে তোমার কেমন টাইপের ইমেজ প্রয়োজন। আমি সাপোজ লিখলাম যে অ্যা শুধু ম্যান লিখলাম। শুধু ম্যান লিখলাম। দেখো ইমেজগুলো আসবে। দেন সেখান থেকে তুমি যেকোনো একটা ইমেজ ইউজ করতে পারো। দেখো এখানে দেখো ইমেজগুলো এসছে। তুমি এখান থেকে র‍্যান্ডম কোনো একটা ইমেজ তুমি ইউজ করতে পারো। যেটা তোমার পছন্দ আরকি। এখানে লগইন করার কোনো প্রয়োজন হবে না। কোনো কিছু লগইন করতে হবে না। এখান থেকে র‍্যান্ডম কোনো একটা ইমেজ নেবে। দেন সেই ইমেজটাকে তুমি তোমার গিয়ে ইনপুট করবে। সাপোজ আমি ধরলাম অ্যা এনিথিং কোনো একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে কি করবে? এই ইমেজটাকে তুমি ডাউনলোড করবে।
ইমেজটা যখন এইখানে আসবে এই সেকশনে একটা ডাউনলোড অপশন পাবে। জাস্ট ক্লিক করলে আচ্ছা এইখানে দেখো অটো ডাউনলোড হয়ে গেল। এই যে আমার কাছে অটো ডাউনলোড হলো। আমি যদি একটু ক্লিক করি তাহলে কিন্তু ইমেজটাকে আমি দেখতে পাবো যে আমার কাছে ইমেজটা দেখাচ্ছে যে ডাউনলোড হয়েছে আরকি। এবং সেই ইমেজটা তুমি তোমার কি কোথায় ইউজ করতে পারো? ফাইবারে তোমার ওই গিগ ইমেজের উপর। কিন্তু ফাইবার সবসময় বলে যে তোমার নিজের ইমেজ দাও, তাতে তোমার গিগের যে ক্লায়েন্ট যারা আছে তাদের ট্রাস্ট বাড়বে। অতএব চেষ্টা করবে তোমার নিজের ইমেজ ইউজ করার। বুঝে গেল? এই দেখো আমরা ইমেজটা ডাউনলোড করলাম। এই যে ইমেজটা চলে এলো, আমরা এটা ডাউনলোড করলাম। এইটা আমরা কি করব? আমাদের গিগের ক্ষেত্রে অ্যাজ এ স্যাম্পল হিসাবে ইউজ করব। বাট রেকমেন্ড হচ্ছে তোমরা নিজেরা তোমাদের গিগ ইমেজ দিবে, তাতে আরো তোমাদের ইমেজ দিবে আরকি। তাতে আরো দেখতে ভালো লাগে। আমরা জাস্ট কি করব? আপলোডে যাব। দেন ফাইল আপলোড আছে। এখানে আমরা ক্লিক করব। ফাইল আপলোডে গিয়ে এই যে ইমেজটা আমরা নিয়ে এলাম, ক্লিক করে দিলাম। আমাদের কাছে এই ইমেজটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এইখানে ক্লিক করব। ইমেজটা চলে আসবে। দেন এই ইমেজের উপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। উইথআউট মানে ব্যাকগ্রাউন্ড তোমাকে দিতে হবে। কারণ এই যে ব্যাকগ্রাউন্ড আছে দেখতে ভালো লাগছে না। জাস্ট বিজি রিমুভ আছে। যদি তোমার প্রিমিয়াম ভার্সন করা থাকে তবে কিন্তু বিজি রিমুভ ইউজ করতে পারবে। নাহলে তোমাকে এই আউট অফ সাইট থেকে তোমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এসে এখানে ইউজ করতে হবে। বুঝে গেল? অতএব আগামীকাল ক্লাসে শেষ অবধি যারা থাকবে তাদের কিন্তু আমি এই ক্যানভা প্রিমিয়াম ৩ মাসের ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো। জাস্ট আমাকে মেইল পাঠাবে এবং আ নাম এবং মেইল পাঠাবে। আমি জাস্ট তোমার এটা প্রিমিয়াম করে পাঠিয়ে দেবো। দেন আমরা দেখো একটা ইমেজ দিলাম। ইমেজ দেওয়ার পরে এইখানে কি করবে? তোমার যে ওয়েবসাইটে কি সার্ভিস দিচ্ছ না দিচ্ছ সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে দিলাম যে আমি ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট ডিজাইন। তুমি তোমার মতো করে গিগের ইমেজটা করতে পারো তোমার যেটা পছন্দ। এবারে এইখানে দিয়ে দিলাম। যাতে দেখতে আরো ভালো লাগে। আরো একটু মজার বিষয় আরো শর্ট অ্যান্ড সিম্পল ভাবে যদি করো, এখানে যদি দেই, এখানে যদি দেই জাস্ট এটাকে টেনে আমি এর অব্দি নিয়ে এলাম। এটাকে হাইলাইট করার জন্য রাইট ক্লিক করলাম, লেয়ারে গেলাম, সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম। দেন এই যে কালারটা মানে এইটার কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। যাতে দেখে না আরো একটু বেশি করে হাইলাইট লাগে। আমরা যদি ব্লাক দেই, দেখো বেশি করে হাইলাইট দেখতে লাগছে। তাই না? আমরা এইভাবে কিন্তু আমাদের মেইন যে বিষয়টা সেটাকে হাইলাইট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। দেখো এটা একটু বেশি বড় লাগছে, একটু হালকা ছোট করে দিলে হয়ে যাবে এবং এইভাবে দিতে পারো। দেন এইখানে তোমার পয়েন্ট আকারে এখানে কি করবে? বুলেট পয়েন্ট লিখে সার্চ করবে। তাহলে তোমার কাছে পয়েন্টের এই বুলেট পয়েন্ট চলে এসছে। এখানে লিখে সার্চ করলে তোমার কাছে পয়েন্টের অনেক অপশন আসবে। জাস্ট তুমি এখান থেকে গ্রাফিক্স এ ক্লিক করবে। দেন এখানে কোন একটা ইউজ করে এখানে ক্লিক করলাম। দেন তোমার সার্ভিসে যে ছোট যে পয়েন্টগুলো সেগুলো তুমি এখানে ১, ২, ৩ করে ১, ২, ৩ করে এখানে দিয়ে দিলে। বুঝে গেল কি? এভাবে এখানে কয়েকটা পয়েন্ট দিলে আমি সপোজ ধরে নিলাম এইগুলো হচ্ছে তোমার সার্ভিসের পয়েন্ট। এগুলো হচ্ছে তোমার সার্ভিসের পয়েন্ট। এইভাবে পয়েন্টগুলো দেবে। প্রতিটা সার্ভিসে পয়েন্টগুলো দেবে। তোমার সার্ভিসে কি থাকছে না থাকছে, কেন স্পেশালিটি বা কাদের ওয়েবসাইট বানাবে এইসব আরকি। মেইন হচ্ছে তোমার কি সার্ভিস দিচ্ছ আর সামথিং ২-৩ টে পয়েন্ট এবং এখানে কিছু কল টু অ্যাকশন সেকশন হতে পারে কি যে অর্ডার নাও আমি দিয়ে দিলাম যে অর্ডার নাও ORDE অর্ডার নাও। অর্ডার নাও লিখে আমি এন্টার মারলাম। মারলে কি হবে? আমাদের কাছে অনেক বটম আসবে। এখান থেকে র‍্যান্ডম ভাবে কোনো একটা বটম আমরা ইউজ করতে পারি এবং ছোট করে ইউজ দেবো এবং চাইলে তুমি যে টুলস দিয়ে কাজ করবে সেই সব টুলসের তুমি কি করতে পারো? এখানে ছবি দিতে পারো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ফাইবার সবসময় বলে যে তুমি যেকোনো টুলসের আইকন দাও না কেন যেন ব্লাক অ্যান্ড হোয়াইট হয়। ফাইবার বলে যে তুমি যদি Facebook এর লোগো দাও, সাপোজ ধরো তুমি অ্যাডস ক্যাম্পেইন কাজ করবে। তাহলে Facebook এর লোগো দিতে হবে। তখন কি করতে হবে? সেটাকে ব্লাক অ্যান্ড হোয়াইট লোগো তৈরি করতে হবে। কিংবা তুমি এনিথিং যেকোনো সোশ্যাল সাইটের লোগো দিতে গেলে তোমাকে কিন্তু ব্লাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে হবে। তার জন্য কি করতে হবে? এই যে অ্যাপ সেকশন, এই অ্যাপ সেকশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এই অ্যাপ সেকশনে একটা সেকশন পাবে অল ইন ওয়ান ফ্রি তোমার ওই কি বলে? আইকন। ফ্রি আইকন যাকে বলে, সে ফ্রি আইকন এখানে জাস্ট এখানে লিখে সার্চ করবে। আইকন বলে শুধুমাত্র আইকন লিখে সার্চ করবে। সার্চ করলে তোমার কাছে কি আসবে? যে অনেক আইকনের যে অ্যাপস গুলো মানে Canva এখন নতুন লঞ্চ করেছে বিভিন্ন অ্যাপস। যে অল ফ্রি আইকন লেখা আছে এইখানে ক্লিক করবে। সাপোজ আমার এইখানে ধরো এখানে আমার একটা Facebook এর ছবি দরকার। Facebook এর একটা আইকন দরকার। আমি একটা Facebook এর একটা গিগ, Facebook এর একটা ইমেজ তৈরি করছি। তো আমার এখানে Facebook এ একটা দরকার। কি বলে? ইমেজ দরকার, আইকন দরকার। তখন আমরা কি করব? এই এই অল ফ্রি আইকনে এসে আমরা জাস্ট টাইপ করব Facebook বলে। টাইপ করলে আমাদের কাছে Facebook এর লোগো আসবে। ক্লিক করলে সেটা কিন্তু ব্লাক অ্যান্ড হোয়াইট চলে আসে। ম্যানুয়ালি
তুমি অন্য কোথাও গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারো, বাট এই যে টুলসটা এর থ্রুতে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করতে পারো। দেন এখানে তুমি সেটাকে ইনপুট করতে পারো এইসব জায়গাতে। এইগুলো কি আমাদের পুরো গিগ ইমেজ। দেন এইটাকে কি করবে, শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করে এই ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করে পিএনজি থাকবে এবং এইখানে ডাউনলোড বাটন অন হবে। জাস্ট ক্লিক করে তুমি এটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে তুমি এটাকে তোমার গিগে আপলোড দিতে পারবে। এরপর থেকে এটুকু। একটু চ্যাটবোর্ডটা অন করে দিয়ে জানাও যে যতটুকু দেখাচ্ছি ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের। বুঝতে পারছো? ইয়েস। একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে মোটিভেট জাগে যে হ্যাঁ, একটুখানি আরো একটু দেখাই, আরো একটু দেখাই। এমনটা আরকি। কারণ কিছু তো শিখতে পারছো, তাই না? কিছু তো শিখতে পারছো এখান থেকে। একদম। এই যে তোমরা যে শিখতে পারছো, বুঝতে পারছো, এইটা দেখে কিন্তু আমার শেখানোর একটা আগ্রহ বেরিয়ে যায়। যে না, আরো আরো কত ইজিলি ভাবে শেখানো যায়। এমনটা আরকি। এক্সটেনশনটা একটু দেখাবেন। হ্যাঁ, আচ্ছা আরেকটু দেখাও নয়। ঠিক আছে। এইভাবে আমরা কি করবো, ঠিক সেম ভাবে আমরা ফিল্মোরা ইউজ করে, ক্যানভা ইউজ করে আমরা গিগের ভিডিও তৈরি করব। যারা অলরেডি ভিডিও এডিটিং জানে তারা তৈরি করতে পারে। আদারওয়াইজ ধরো আমি ভিডিও তৈরি করব। কিভাবে করব? ফের আমরা এই ক্যানভাতে থাকবো। ক্যানভাতে থাকা অবস্থায় ক্যানভা অনেক সময় স্লো করে আরকি। জানি না কি জন্য ক্যানভা স্লো করে অনেক সময়। ততক্ষণ ক্যানভা ওপেন হোক আর আমরা একটুখানি এক্সটেনশনটা দেখাতে বলছিল। আমরা কি করব? এই যে এক্সটেনশনটা ফাইবার মেড নাম। কি নাম? ফাইবার মেড। এই ক্লিক করলে তুমি দেখতে পাচ্ছ ফাইবার মেড। এবং অলরেডি লগইন করে এই যে ফাইবার মেট। জাস্ট তুমি গুগলে এসে সার্চ করবে ফাইবার মেট বলে। সেখানে সার্চ করলে তোমাদের ডাইরেক্ট একদম অফিসিয়াল তাদের যে সাইট, অফিসিয়াল সাইটে নিয়ে যাবে। দেন সেখান থেকে লগইন করতে হবে। মজার বিষয়, লগইন করতে কিন্তু অনেক সময় প্রবলেম করে। ২-৩ বার ওই আমরা যখন লগইন করছিলাম দেখছিলাম না, ২ বার ৩ বার করে চাইছিল লগইন করো, লগইন করো। তো লগইন করতে হয় বারবার করে। ওরা প্রবলেম একটা করে। দেন লগইন করবো যতক্ষণ না তোমার এই সেকশনটা ফি দেখাবে ততক্ষণ কিন্তু প্রপার ওয়েতে তোমার ফাইবারটাকে, মানে এই যে এক্সটেনশনটা লগইন হয়নি। তখন ফি দেখাচ্ছে, তার মানে পুরোপুরি লগইন হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে। তখন তুমি ফাইবারে এসে রিফ্রেশ করবে। রিফ্রেশ করলে অটোমেটিক তোমার কাছে সেকশনগুলো চলে আসবে। বুঝে গেল? এইভাবে তোমরা কি করতে পারো, একটা গিগকে পুরোপুরি ওয়েতে রিসার্চ করতে পারো এবং সেই গিগটার মধ্যে টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে সমস্ত কিছু তুমি এখান থেকে রিসার্চ করতে পারো। তোমাকে এটা জানতে হবে। অনেকে ভাবে যে স্যার এখন তো ChatGPT চলে এসেছে, ChatGPT ইউজ করতে পারে? মজার বিষয় না? মজার কোয়েশ্চেন না? অনেকে বলে, "স্যার ChatGPT এসেছে, ChatGPT তে আমার একটুখানি ডেসক্রাইব করলে যে আমি কে, আমি কি সার্ভিস দেই একটু ডেসক্রাইব করলে হয়তো দিয়ে দেবে।" বাট পুরো ChatGPT পুরো কনটেন্ট তুমি কিন্তু পেস্ট করবে না। ফাইবারে এআই সিস্টেম হচ্ছে এমন, ফাইবারে আগে এতটা ছিল না অ্যাডভান্স লেভেল, বাট ফাইবারে এআই সিস্টেমটা এখন এমন হয়েছে, তুমি যদি কোনো কনটেন্ট কোথা থেকে কপি করে নিয়ে আসো সেটা কিন্তু ফাইবার ধরে ফেলে। অতএব যেখান থেকে নিয়ে আসো না কেন, তোমার ক্রিয়েটিভিটি দিয়ে যদি তুমি লেখো আরো ভালো, কিংবা তুমি যদি যেখান থেকে কপি পেস্ট করো না কেন, একটা জিনিস জানবে যে কপি করেছো ভালো কথা, বাট যখন পেস্ট করার আগে একটুখানি চেঞ্জেস করবে। যেন দেখে না মনে হয় যে তুমি ওর কাছ থেকে কপি করে এখানে পেস্ট করছো। বোঝা গেল কি? দেন সেই কপি পেস্ট বিষয়টাকে তুমি চাইলে তোমার আম গ্রামার চেক করতে পারো যে পুরোপুরি 100% আছে কিনা, গ্রামার চেক করতে পারো এবং চাইলে আরো তোমার অ্যালগরিদমের ফাইবারে একটা সিস্টেম আছে যে অ্যালগরিদম বিষয়টা সেটা তুমি চেক করতে পারো। যাতে প্রপার হয়তো তোমার এই যে ডেসক্রিপশনটা 100% ইউনিক থাকে আরকি। বুঝে গেল? প্লাগেরিজম চেকার দিয়ে তোমার দিকটাকে চেক করতে পারো, ডেসক্রিপশনটাকে চেক করতে পারো। যেন প্রপার ওয়েতে যে চেক করা হয়েছে কিনা বিষয়টা 100% ইউনিক আছে কিনা ডেসক্রিপশনটা সেটা তুমি দেখতে পারো। বুঝে গেল? এইভাবে তোমরা কি করবে? একটা গিগ ইমেজ তৈরি হলো। এইভাবে তোমরা একটা গিগ ভিডিও তৈরি করবে। দেন যখন গিগ রিসার্চ হয়ে যাবে প্রপার ওয়েতে, তারপরে কি করবে? গিগটাকে আপলোড দিতে হবে। বুঝা গেল কি? এবং গিগ আপলোড দেওয়া শর্ট অ্যান্ড সিম্পল বিষয় কি? জাস্ট তোমরা তোমাদের ফাইবার প্রোফাইলে থাকবে। এইখানে ক্লিক করবে প্রোফাইল সেকশনে। প্রোফাইলে যাবে, একদম ডাইরেক্ট প্রোফাইলের ভিতরে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে তোমরা কি দেখতে পাবে এইখানে, এইখানে দেখবে এই ক্লিক হার লেখা আছে। এই ক্লিক হারে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে যে ম্যানেজ গিগ বলে যে সেকশনটা থাকে, ওই সেকশনের মধ্যে তুমি তোমার গিগটাকে দেখতে পাবে। ওই সেকশনের মধ্যে কি করতে পারবে? তোমার গিগটাকে এডিট করতে পারবে। জাস্ট ক্লিক করলে তোমার গিগের ইনফো দিতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। এই সমস্ত বাগড়া এগুলো দিতে হবে তখন। বুঝা গেল কি? জাস্ট তোমার যখন পুরোপুরি রিসার্চ হয়ে যাবে, তখন তুমি কি করবে? এই Google ডক ফাইলে এক করে লিস্ট করবে। Google ডক ফাইলে এক করে লিস্ট করবে। যে কি থাকছে, কি থাকছে না এগুলো তুমি লিস্ট করবে। লিস্ট করার পরে সেইসব বিষয়গুলোকে তুমি এক করে এখানে দিতে পারবে। বুঝে গেল? এবারে কথা হচ্ছে স্যার আমাদের
যখন গিগটা রেডি হয়ে যাবে, গিগ রেডি হয়ে যাওয়ার পরে যখন গিগ আপলোড হয়ে যাবে, গিগ যখন আপলোড হবে, সেই গিগটা আপলোড হয়ে যাওয়ার পরে কাজ কি হবে? গুড কোয়েশ্চেন না? একটা গিগ যখন আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের কি কাজ থাকবে? না, আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের একটা গিগ যখন পুরোপুরি আপলোড হবে, আপলোড হয়ে যাওয়ার পরে গিগটাকে অনলাইনে তোমাকে বেশিরভাগ সময় রাখতে হবে। এই যেটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে ফাইবার অ্যালগরিদম কিভাবে কাজ করে, তাই না? উইথআউট অ্যালগরিদমে তুমি কিন্তু তোমার গিগটাকে র‍্যাংক করাতে পারবে না। আর যদি তোমার কাছে পুরো প্রপার অ্যালগরিদম সম্বন্ধে নলেজ না থাকে, তাহলে কিন্তু তুমি ওই গিগটাকে ওই গিগটাকে প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে পারবে না। অতএব তোমাকে কিন্তু এই যে পুরো অ্যালগরিদম সম্বন্ধে তোমাকে জানতে হবে যে প্রপার একটা গিগ কিভাবে কাজ করছে না করছে, সেই পুরো অ্যালগরিদমটা তোমাকে জানতে হবে। এবং যখন তুমি এই বিষয়টা পুরোপুরি জানতে পারবে যে একটা গিগের মধ্যে কি থাকছে না থাকছে, সেই যখন একটা গিগ যখন পাবলিশ হওয়ার পর যখন সার্চ রেজাল্টে আসবে, সার্চে আসার পরে তোমাকে মোস্ট অফ দ্যা টাইমে কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবার বলছে তুমি যত বেশি অ্যাক্টিভ থাকবে তত তোমার গিগটাকে সামনের দিকে নিয়ে আসবো। ফাইবার এটা বলছে। এবং তবে হ্যাঁ, পুরো গিগটার মধ্যে তোমাকে কি করতে হবে? পুরো গিগটার মধ্যে SEO অপটিমাইজ করে গিগটাকে রেডি করতে হবে, দেন আপলোড দিতে হবে। ফার্স্ট ফার্স্ট কাজ হয়ে গেল। দেন তোমাকে বেশিরভাগ সময়টাকে কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। বেশিরভাগ সময়টা কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার পরে তোমাকে কি করতে হবে? গিগটাকে সামথিং মার্কেটিং করতে হবে। উইথআউট মার্কেটিং এ তোমার গিগটা কেউ চিনবে না। কারণ কি? তোমার গিগটা তুমি হতে পারে না যে তোমার বাজারের মধ্যে তুমি দোকান দিয়েছো ভালো কথা। বাট তোমার দোকান সম্বন্ধে কজন জানে? ওই আশেপাশে ২-১ জন জানে। বাট বেশিরভাগ মানুষ তো জানে না। তাহলে তোমাকে অডিয়েন্স নিয়ে আসতে গেলে তোমার গিগের মধ্যে ক্লায়েন্ট নিয়ে আসতে গেলে তোমাকে একটু মার্কেটিং জানতে হবে। তোমায় কি করতে হবে? সোশ্যাল মিডিয়াতে নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, নিজের প্রেজেন্ট বাড়াতে হবে। তুমি যে সার্ভিস দাও, ওই সার্ভিস সম্বন্ধে তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি পোস্ট দাও। তোমার Facebook হতে পারে, LinkedIn হতে পারে, Instagram হতে পারে। এখন সোশ্যাল মিডিয়া খুব ট্রেন্ডিং একটা বিষয় যে তুমি কোনো কিছু দাও, যেটা তুমি কনসিস্টেন্স ভাবে যদি লেগে থাকো, রেগুলার যদি কাজ করতে পারো, একটা সময় ওইটা র‍্যাংকিং এ পৌঁছে যায়। অতএব তোমাকে কিন্তু তোমার সার্ভিস সম্বন্ধে বিভিন্ন টাইপ অফ পোস্ট করতে হবে সোশ্যাল সাইটে, যাতে উইথ তোমার গিগের লিঙ্ক সমেত। বোঝা গেল কি? দেন তারপরে কি করবে? যখন তোমার সবকিছু হবে, মার্কেটিং হবে, অডিয়েন্স আসবে, ক্লায়েন্ট আসবে। এরপরের কাজ হচ্ছে যে কিভাবে একটা গিগকে অর্ডার আসে। কারণ কি? তোমার গিগটা যখন আস্তে, আস্তে উপর দিকে পৌঁছে যাবে, যখন গিগটা লাস্ট পেজ থেকে ফার্স্ট এর দিকে আসবে, কখন আসবে? যখন বেশিরভাগ সময় তুমি অনলাইন থাকবে, যখন তোমার ক্লিক থ্রু রেট CTR বাড়বে, যখন তোমার আস্তে, আস্তে উপর দিকে পৌঁছে যাবে এবং সেই CTR বাড়ার পরে পুরো গিগটা যখন একটা মজার বিষয় বলি, সিম্পল হবে। যখন তোমার গিগে সামনের দিকে চলে এলো, সাপোজ গিগে ক্লিক আসছে বাট অর্ডার আসে না। এখন মোস্ট অফ দ্যা ফ্রিল্যান্সার একটা প্রবলেম থাকে, স্যার আমার গিগে তো আ ক্লিক আসছে বাট অর্ডার আসছে না। তাহলে এটা একটা প্রবলেম। স্যার আমার গিগে ইমপ্রেশন বাড়ছে কিন্তু ক্লিক আসছে না। এটা একটা প্রবলেম। আবার কি হয়? স্যার আমার গিগে তো আম ঠিকঠাক ক্লায়েন্ট আসছে যাচ্ছে বাট অর্ডার দিচ্ছে না। মেসেজ করছে বাট অর্ডার দিচ্ছে না। এটা একটা প্রবলেম হয়। এইসব প্রবলেমের সলিউশন কি? ১ নম্বর প্রবলেম হচ্ছে আমার গিগে ক্লিক আসছে, অর্ডার আসছে না। তার মানে বুঝতে হবে তোমার গিগটা র‍্যাংকিং আছে বাট ক্লিক আসছে। মানে তোমার গিগের ইমেজ ঠিক আছে। ইমেজের উপর ডিপেন্ড করে, ইমেজ টাইটেল এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার গিগে ক্লিক আসে। তার মানে তোমার ১ম ফন্টের যে বিষয়টা সেটা ঠিক আছে। দ্বিতীয়ত অর্ডার আসছে না। তার মানে ল্যাক অফ কমিউনিকেশন এর অভাব হতে পারে। যদি ক্লায়েন্ট মেসেজ করছে বাট তুমি প্রপার ওয়েতে তার সাথে কমিউনিকেট করতে পারছো না, তাহলে তোমার ল্যাক অফ কমিউনিকেট অভাব, সেটা তোমাকে জানতে হবে। দ্বিতীয়ত আরেকটা হতে পারে যে দেখতে পাচ্ছি ক্লিক করছে বাট মেসেজও করেনি। তার মানে তোমার গিগের ডেসক্রিপশন এ কোথাও না কোথাও খামতি আছে, যেটা ক্লায়েন্টের পছন্দ হয়নি। বুঝা গেল কি? তো এই বিষয়গুলো জানতে হবে। তাহলে এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। আরেকটা প্রবলেম হয় যে স্যার আমার গিগের ইমপ্রেশন আসছে। মানে গিগটা ইমপ্রেশন বলতে আমার গিগটা অনেক মানুষের কাছে দেখাচ্ছে বাট ক্লিক আসছে না। তার মানে তোমার গিগটা অনেক মানুষের কাছে দেখাচ্ছে, ক্লিক আসছে না। তার মানে কি তোমার গিগের ইমেজ চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে। কারণ ক্লিক ডিপেন্ড করছে এই দুটো জিনিসের উপর, গিগের টাইটেল, ইমেজ এবং সামনে প্রাইস দেখায়। তার উপর ডিপেন্ড করে কিন্তু ক্লিকটা আসে। তো অতএব তোমাকে কিন্তু এই যখন দুটো বিষয় তুমি এনালাইসিস করা শিখে যাবে যে আমার গিগে ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে না। মানে আমার ইমেজ চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে। আবার আমার ক্লিক আসছে, অর্ডার আসছে না। তার মানে আমার গিগের ডেসক্রিপশন ভালোভাবে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ সামথিং চেঞ্জেস করতে হবে কিংবা ম্যানুয়ালি দিতে হবে। মোট কথা এই দুটো বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা কি? যে মানে ক্লায়েন্ট মেসেজ করছে বাট অর্ডার করছে না। তার মানে নিজের কমিউনিকেশন এর অভাব। ক্লায়েন্টকে ঠিকঠাক করে আমি বোঝাতে পারছি না। কারণ একটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট যখন তোমাকে মেসেজ করবে, প্রপার ওয়েতে তুমি সেই মেসেজে যদি রেসপন্স করতে না পারো, সে যে অ্যাম
মানে প্রবলেম নিয়ে এসছে, সেই প্রবলেমে যদি প্রপার তাকে knowledgeable সলিউশন যদি তুমি না দিতে পারো, তাহলে কিন্তু সে তোমার কাছে সাইড হয়ে যাবে এক কথায়। কারণ তার হাতে আরো অনেক গিগ আছে। তার হাতে আরো অনেক সেলার আছে। তো সে কেন তোমাকে হায়ার করবে? কারণ তোমার মধ্যে এক্সট্রা কিছু বেনিফিট যদি সে না পায়, এক্সট্রা কিছু কমিউনিকেশনে অ্যাম সে যদি না ফিল করে যে আমি এই ব্যক্তির সাথে কথা বলে আমি নিজে খুব ভালো লাগছে। এমনটা আরকি। এমন ফিল যদি সে না পায়, তাহলে কিন্তু সে তোমাকে অর্ডার করবে না। কারণ ডিপেন্ড করছে ক্লায়েন্টের সাইকোলজির উপর। যদি তুমি সেই ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে পারো, একটা ক্লায়েন্টের প্রবলেম যদি তুমি প্রপারলি বুঝতে পারো যে এই ব্যক্তিটার এইটাই চাই। আর আমি যদি তাকে এই সম্বন্ধে বেশি knowledgeable প্রোভাইড করতে পারি, এই সম্বন্ধে এটা কেন দরকার? এটা করলে কি হবে, না হবে? এর সম্বন্ধে পুরো যদি এক্সট্রা কিছু ওনাকে দিতে পারি, তাহলে কিন্তু সে ভাববে যে এই ব্যক্তিটা এই সার্ভিস সম্বন্ধে knowledgeable, তার মানে আমাকে একে হায়ার করতে হবে। আর সবসময় প্রতিটা মানুষ চায় যে এক্সপার্ট মানুষদের। তুমি যখন কোনো একটা জিনিস চাইবে, তখন তুমি খেয়াল করবে যে এই ব্যক্তি যদি এই বিষয়ে এক্সপার্ট, তো আমি তার কাছে যাব। ওই ব্যক্তি যদি এর কাছে এক্সপার্ট, আমি তার কাছে যাব। মানে প্রাইভেট টিউটর যাকে বলে। তো অতএব এক্সপার্ট বিষয়টা সবাই পছন্দ করে। তবে তোমাকে কি করতে হবে? ক্লায়েন্ট এক্সপার্ট হতে গেলে ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হবে যে আমি ওই সম্বন্ধে আমার নলেজ আছে কিনা? ক্লায়েন্টকে আমি যেটা বলছি সেটা ঠিকঠাক বলছি কিনা? প্রপার ওয়েতে মেসেজগুলো করতে পারছি কিনা? এই যে পুরো বিষয়গুলো আরকি, সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের ওয়েবিনারে এবং আগামীকাল আমি দিয়ে দেবো তোমাদের পুরো মেসেজ টেমপ্লেট আমি দিয়ে দেবো যে ফার্স্ট থেকে এবং ক্লায়েন্ট শুরু থেকে। যে একটা ক্লায়েন্ট মেসেজ করলো, সেই মেসেজের থেকে তুমি কি রিপ্লাই করবে? একদম ক্লায়েন্ট ক্লোজ হওয়া অব্দি। কি রিপ্লাই করলে ক্লায়েন্ট তোমার মেসেজে হ্যাপি হবে? কি রিপ্লাই করলে ক্লায়েন্ট তোমার মেসেজে রিপ্লাই করবে? এবং কি মেসেজ করলে ক্লায়েন্ট তোমার অর্ডারে কনভার্ট হবে? বুঝে গেল কি? আবার মজার বিষয় কি? অর্ডার সাপোজ ক্লায়েন্ট দিয়ে দিল। মানে একটা ক্লায়েন্ট মেসেজ থেকে অর্ডার করা অব্দি তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে কনভিন্স করতে হবে অর্ডার করা অব্দি। অর্ডার হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু তাকে ফলো থ্রু রাখতে হবে। কেমন? যে তোমার অর্ডারটা এতটুকু কমপ্লিট হয়েছে। তো প্রতিদিন তাকে আপডেট দিতে হবে। তাতে সে বুঝবে হ্যাঁ, এই ব্যক্তিটা আর ১০ টা সেলারের থেকে একটু আলাদা। তোমাকে তাকে প্রতিদিন আপডেট দিতে হবে যে, "স্যার আপনার কাজটা এতদূর আজকে করলাম।" কালকে ফের আপডেট দিতে হবে, আপনার কাজটা এতটুকু করলাম। যখন তুমি তাকে আপডেট দেবে সে কিন্তু তোমার কাজে হ্যাপি হবে। এবং যত বেশি কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে করবে, তত কিন্তু ক্লায়েন্ট তোমার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হবে এবং তুমি ব্যক্তিটা একটা কাঁচের মতো ব্যক্তি, মানে এপার থেকে দেখলে যা, ওপার থেকে দেখলে তা, এবং কাঁচের মতো স্বচ্ছ। এটা ক্লায়েন্টের কাছে একটা গুড একটা ফেস তৈরি হবে তোমার। আর যখন তুমি অর্ডারটা ডেলিভারি করবে, তখন কিন্তু অটোমেটিক ক্লায়েন্ট তোমাকে 5 স্টার রিভিউ দিতে বাধ্য হবে। কারণ তার সাথে একটা ফ্রেন্ডলি অলরেডি করে ফেলেছো। ফ্রেন্ডলি একটা বিহেভ তোমার মধ্যে তৈরি হয়েছে দুজনের মধ্যে, তোমার আর ক্লায়েন্টের মধ্যে। অর্থাৎ ক্লায়েন্ট তোমাকে আর ওই নেগোসিয়েশন করবে না। ডাইরেক্ট একদম তোমাকে 5 স্টার রিভিউ দিতে বাধ্য হবে। আর মজার বিষয় হচ্ছে Fiverr এর কিছু রুলস আছে। তুমি কখনো ক্লায়েন্টকে 5 স্টারও চাইতে পারবে না। কারণ 5 স্টার যদি তুমি চাও, 5 স্টার কথা উল্লেখ করো, তাহলে তোমার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হতে পারে। অতএব ক্লায়েন্টকে এমন ইঙ্গিত দিতে হবে, এমন কিছু মেসেজ করতে হবে, ক্লায়েন্ট যেন বুঝে ফেলে যে হ্যাঁ, তোমার কাজে সে স্যাটিসফাইড। তো সে এসে তোমাকে ফিডব্যাক দিতে চায় উইথ 5 স্টার রিভিউ। অথবা এই বিষয়গুলো তোমাকে কিন্তু প্রপারলি জানতে হবে। বোঝা গেল কি? এবং এগুলো কিন্তু সত্যি বলতে এই যে ফ্রিল্যান্সিং সেক্টরটা এই ৩ দিন ক্লাসে পুরো কমপ্লিট নয়। এবং এই ৩ দিন ক্লাসে এটুকু বলব যে ফ্রিল্যান্সিং জিনিসটা যার মধ্যে ক্লিয়ার ছিল না, আদবে জিনিসটা কি? এই আজকের ক্লাসে অনেকটা ক্লিয়ার হবে এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে না কাজ করতে হয় সেটাও অনেকটা ক্লিয়ার হবে। এবং আরেকটা বিষয় বলি, যত দিন যাবে তত কিন্তু কি বললাম? ব্যবসা বাড়বে কিন্তু। আর যত ব্যবসা বাড়বে তত ডিমান্ডেবল স্কিলের প্রয়োজন হবে। যেমন আমি সপোজ ধরলাম আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখন আম কোম্পানি খুব কম দেখতে পাই। কিন্তু আউট অফ কান্ট্রি তে দেখবে যত দিন যায় তত কিন্তু কোম্পানি বাড়ছে। মানে ইন্ডিয়াতে হচ্ছে তোমার কি বলে স্টার্টআপ কম আছে, বাট ওই মানে আউট অফ কান্ট্রি তুলনায় কিন্তু অতটা নেই। বাট আমাদের আউট অফ কান্ট্রি তে কি হয়? আউট অফ কান্ট্রি তে বেশি স্টার্টআপ দেখতে পাওয়া যায়। তো যাই হোক না কেন, যত দিন যাবে তত ব্যবসা বাড়বে, স্টার্টআপ বাড়বে। আর যেকোনো স্টার্টআপ বাড়লে মেইন কয়েকটা বিষয় লাগে। আগে হচ্ছে ওই বিজনেসের কি লাগবে? একটা ওয়েবসাইট বানাতে লাগবে। ওই বিজনেসে কি লাগবে? একটা ডিজাইনার লাগবে। পুরো বিজনেসটাকে ডিজাইন করার জন্য, পুরো বিজনেসটাকে সে লোগো থেকে শুরু করে, সে তোমার ব্যানার থেকে শুরু করে পুরো বিজনেসটা প্রেজেন্ট করার জন্য কি লাগবে? একটা ডিজাইনার লাগবে। ১ নম্বর হলো ওয়েবসাইট, ২ নম্বর হলো ডিজাইনার মানে গ্রাফিক ডিজাইনার। ৩ নম্বর কি? তোমার একটা ওই বিজনেসটা মার্কেটিং এর জন্য কি লাগবে? ডিজিটাল মার্কেটার প্রয়োজন। যে পুরো বিজনেসটাকে মার্কেটিং করবে। এবং ৪ নম্বর কি? যদি অনলাইনে অ্যাক্টিভিটি থাকতে হয়, তখন কি লাগে? তোমার ওই বিশেষটা ভিডিও তৈরি করা লাগে, তাহলে ভিডিও এডিটর প্রয়োজন আছে। মানে যত দিন যাবে এগুলো কিন্তু ডিমান্ড তত বাড়বে। এবং আরেকটা মজার বিষয়,
এবং প্রতিটা বিজনেসে দেখবে মানে মোস্ট অফ দ্যা ক্ষেত্রে এআই এর এখন ডিমান্ড চলে আসছে। এআই যদি তুমি শিখতে পারো সেটাও খুব ভালো। অর্থাৎ তোমাকে যে স্কিলটা শেখো না কেন, ওই স্কিলটা যেন তোমার কাছে একটা প্রপার নলেজ থাকে। ওই স্কিলটা তুমি এক্সপার্ট হও এবং আগামী ৫ বছর ১০ বছর যেন ওই স্কিলটা ভাঙিয়ে খেতে পারো এক কথায়। বুঝা গেল কি? এইজন্য বলব যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী করে করছো, যে কাজ করছো করো। পাশাপাশি ফ্রিল্যান্সিং এর দিকেও একটু ফোকাস দাও। কারণ ফ্রিল্যান্সিংটা হতে পারে আগামী দিনে তোমার লং টাইম একটা ক্যারিয়ারের জায়গা। কারণ একটা বিষয় হচ্ছে তুমি যেকোনো জায়গাতে সেক্টরে কাজ করো না কেন, তোমার যেমন আগের দিন বলছিলাম একটা ফিক্সড সেলারি থাকে। যেই সেক্টরে যাও না কেন। যদি বিজনেস হয় সেটা বিষয় আলাদা। কিন্তু জবের ক্ষেত্রে কি হয়, তোমার একটা ফিক্সড সেলারি থাকে। তোমার একটা মান্থলি একটা ইনকাম আছে, যে ইনকামটা তোমার পুরো কি বলা যায় হিসাবে থাকে। যে এই টাকা আমি ফাইন্যান্সে দেবো, এই টাকা আমার ইএমআই যাবে, এই টাকা আমার ওই জায়গায় যাবে, ওই টাকা আমার এই জায়গায় যাবে। মানে একটা পুরো হিসাবের মধ্যে চলে। কিন্তু বিজনেস যারা করে তারা কি আজকে আপ কালকে ডাউন এমনটা চলতেই থাকে। ফ্রিল্যান্সিংটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে কাজ চলে। তুমি যতটুকু কাজ করবে ততটুকু তুমি কাজ মানে কি ইনকাম পাবে। যতটুকু নলেজ তোমার সেই মতো তুমি কাজ করলে ক্লায়েন্টের, এবং তারপরে সেই ক্লায়েন্টে কি করবে, যে কাজ করার পরে তাকে যখন অর্ডার ডেলিভারি দেবে সে তোমাকে পেমেন্ট করবে। যত বেশি ক্লায়েন্টে কাজ করবে তত তোমার কাছে পেমেন্ট আসবে এক কথায়। আগামীকাল ক্লাসে আমরা কিন্তু একটা মজার বিষয় জানবো, যে একটা ক্লায়েন্টকে আমরা তো প্রোফাইল তৈরি করলাম Fiverr এ। আমরা ১ম দিয়ে একটু যদি বলি, ফ্রিল্যান্সিং বিষয়টা আমরা জানলাম ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কোন একটা মার্কেট প্লেসে কাজ করতে হবে সেটাও বুঝলাম, এবং মার্কেট প্লেসে একটা প্রোফাইলও তৈরি করে ফেললাম। এবং কি করলাম, ওই প্রোফাইল তৈরি করার পর আমরা সার্ভিসও লিস্ট করে জানলাম যে কিভাবে সার্ভিস লিস্ট করতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়। এবারে মজার বিষয়, সার্ভিস লিস্ট করে জানলাম। এবার মজার বিষয় হচ্ছে আমার সার্ভিসে ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসবো। এক কথায় তুমি যখন নতুন দোকান দিয়েছো, তোমার দোকানে কাস্টমার লাগবে। অর্থাৎ কাস্টমার আনতে গেলে তোমাকে কিন্তু আউট অফ সাইট থেকে ধরে নিয়ে আসতে হবে। কিভাবে? যে প্রপার ওয়েতে ক্লায়েন্ট ফাইন্ডিং বিষয়টা। কিভাবে আমরা আউট অফ সাইট থেকে ক্লায়েন্ট ফাইন্ড করব? কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করলে ক্লায়েন্ট আমার মেসেজে রিপ্লাই করবে? কি বললে ক্লায়েন্ট আমাকে অর্ডার করবে? তার কি প্রয়োজন? তাকে আমি কিভাবে একটা প্রপোজাল পাঠাবো? কিভাবে পুরো ডিল ফাইনাল করব? এবং পুরো একটা মার্কেটিং সিস্টেম দেখব, যে আমরা তো ম্যানুয়ালি একটা করে ক্লায়েন্টকে মেসেজ করব না। একটা মার্কেটিং ভাবে কাজটা করতে হবে। কারণ সামথিং মার্কেটিং ও নলেজ থাকতে হবে। যাতে আমাদের অনেক মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছে যায়। তো কিভাবে এগুলো করতে হয় আগামীকাল ক্লাসে কিন্তু দেখব এসব বিষয়। এবং এটুকু বলব, আজকের অবধি যারা ক্লাস করেছে কালকে ক্লাসটা আরো ইম্পোর্টেন্ট। কারণ কালকে যে ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ। যতগুলো বিষয়গুলো বললাম এগুলো একদম বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে, যে একটা ক্লায়েন্টকে কিভাবে তুমি মেসেজ থেকে শুরু করে ফাইন্ডিং, মানে একটা ক্লায়েন্টকে ফাইন্ডিং থেকে শুরু করে কনভার্ট হওয়া অব্দি যা মেসেজ প্রয়োজন সমস্ত কিছু আমরা দেখব। তাকে কিভাবে বললে কনভিন্স হবে আমার সার্ভিসের প্রতি সেটাও আমরা দেখব। তাকে কি মেসেজ পাঠাবো তাকে সেটাও আমরা দেখব। এবং আরেকটা মজার বিষয় কি, যে যত বেশি ক্লায়েন্টকে তুমি ধরে রাখতে পারবে, মানে এক কথায় এটা বলতেছি যে একটা ক্লায়েন্টকে তুমি কাজ করলে সাইড হলো, নেক্সট ক্লায়েন্টে কাজ করলে সাইড হলো, ৩ নম্বর ক্লায়েন্টের কাজ করলে সাইড হলো। এমনটা না। ১ম ক্লায়েন্টে কাজ করলে এমন তাকে সার্ভিস দাও, সে তোমার কাজে না হ্যাপি হয়। যাতে সেই ব্যক্তি ২য় বার তোমাকে অর্ডার দেয়। আর Fiverr এর একটা মজার বিষয় হচ্ছে রিটার্ন ক্লায়েন্ট বলে একটা সেকশন থাকে। যে যত বেশি তোমার রিটার্ন ক্লায়েন্ট হবে তত তোমার লং লাইফ মানে ফ্রিল্যান্সিং করতে পারবে। কারণ রিটার্ন ক্লায়েন্ট যদি তোমার কম করেও যদি মাসে ৫ টা রিটার্ন ক্লায়েন্ট থাকে যারা তোমাকে রেগুলার বেসিস কাজ দেয়। তো যদি তোমার নরমালি ৫ টা ক্লায়েন্ট থাকে, কম করে হলেও $২০০ করে হলেও মাসে তোমার $১,০০০ আর্নিং আছে। বুঝা গেল কি? আমি যদি ৫ টা ক্লায়েন্ট যে $৫০০ ধরি, কম করে তোমার ৳৫০,০০০ ৳৪০,০০০ আর্নিং আছে Fiverr থেকে। অতএব এটুকু বলব, যারা ব্যা আ এইসব লাইনে আউট অফ সাইড এ কাজবাজ করছো, একটুখানি ফ্রিল্যান্সিং এর দিকে ফোকাস দাও। দিনে ২-৩ ঘন্টা সময় দিলেও তুমি করতে পারবে। আর ফ্রিল্যান্সিং এর একটা মজার বিষয় হচ্ছে যে তোমার রাতের দিকে কাজগুলো পাওয়া যায়। মানে আমাদের যেসব কাজগুলো করি আউট অফ কান্ট্রি তে, আর এখন আমাদের রাত, মানে তাদের এখন অফিস টাইম। আমাদের এখন রাত তোমার ১০টা ৮টা ৯টা ১০টা বাজতে যায়। তো তাদের এখন অফিস টাইম শুরু হতে যায়। তো অতএব এই গভীর রাত্রির দিকে ক্লায়েন্টরা বেশি অ্যাক্টিভ থাকে। কারণ আমরা যখন ফ্রিল্যান্সিং আমি যখন স্টার্ট করেছিলাম মনে আছে, আ বেশিরভাগ সময় রাত জাগতাম। মানে এখনো অব্দি রাত জাগি। বাট তখন যেন একদম সকাল সন্ধ্যা থেকে কাজে বসতাম। খাওয়া-দাওয়া করতাম। ফের আমরা কাজ শুরু করতাম। আমার একটা টিম থাকতো। দেন ২-৩ জন একসাথে বসে কাজ করতাম। দেন তারপরে আমরা ঘুমোতে যেতাম সেই ৪ঃ০০-৫ঃ০০ দিকে এরকম আরকি। মোটামুটি এই যে আবার ফের সারাদিন ঘুমোতাম, এধা-ওধা করে টাইম যেত, ফের আবার সন্ধ্যাবেলা কাজে বসতাম। তার মানে ওদের টাইম মেইনটেইন করে আমাদেরকে কাজটা করতে হতো। কারণ কি ওরা ওই সময়টা অ্যাক্টিভ থাকে। আর আমরা কি এই সময়টা অ্যাক্টিভ না। আমরা ওই সময় ঘুমোতে যাই। অতএব এই সময়টা তুমি দেখবে, একটু খেয়াল করবে রাত্রি ঠিক ১:৩০-২ঃ০০ দিকে তুমি যেকোনো একটা সার্ভিস লিখে সার্চ করবে। দেখবে যদি একটা সার্ভিসের পিছনে যদি তোমার আ ৫০,০০০ গিগ থাকে,
50,000 গিগ থাকে। এই যে দেখলাম না ওয়েবসাইট ডিজাইনের উপরে 1,30,000 গিগ। তো আমি যদি নরমাল ধরি, যদি 40,000 50,000 গিগ থাকে, তুমি রাত্রিবেলা একটুখানি 1টা 2টা দিকে ফাইবারে ঢুকবে, কোনো একটা সার্ভিস সার্চ করবে। দেন দেখবে যে এখন অনলাইনে কতজন আছে। দেখবে ১ থেকে ১,৫০০। খুব জোরে ২,০০০, ২,৫০০। তাহলে এত মানুষ কিন্তু অ্যাক্টিভ নেই। এবারে এই ১,৫০০ এর মধ্যে তুমি যদি অ্যাক্টিভ থাকো, যখন তুমি এইটা রেগুলার বেসিস এ করতে থাকবে, দেখবে একটা সময় তোমার গিগটা ফার্স্ট এর দিকে চলে আসবে। যত বেশি অ্যাক্টিভ থাকবে তত কিন্তু ফাইবার তোমার সামনের দিকে নিয়ে আসার চান্স বাড়বে। আর ফাইবার সবসময় নতুনদেরকে সামনের দিকে জায়গা দেয় কিন্তু। মানে ফাইবারের অ্যালগরিদমটা এমন সিস্টেম করা আছে যাতে নতুনরা আপসেট না যেন হয়। কারণ দেখো, একটা বিষয় ভাবো তো, ফাইবারে যারা সামনের দিকে থাকে তাদের তো অলরেডি আ রিভিউ আছে। রিভিউ থাকলে ফাইবার সামনের দিকে রাখবে। সিম্পল বিষয়। তুমি যদি কাজটাকে ভালোভাবে কাজ প্রোভাইড করো। কারণ ফাইবারকে তো কমিশন দিচ্ছে। তো ফাইবার অবভিয়াসলি তাকে সামনে রাখবে। কিন্তু যারা নতুন জয়েন করছে ফাইবারে, তো তাদের তো আপসেট হওয়াটা স্বাভাবিক। কি আমরা তো নতুন, আমরা তো গিগে রিভিউ নেই। সার্ভিসে কোনো ক্লায়েন্ট রিভিউ দেয়নি। তাহলে আমরা কিভাবে ফার্স্ট যাবো? সেই আপসেট যাতে না হয়, ফাইবার এজন্য কি করে, যেসব ফ্রিল্যান্সাররা বেশি অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু একটা সময় হলেও ১-২ দিনের জন্য হলেও তাদেরকে সামনে নিয়ে আসে। এবং যখন তুমি সামনের দিকে আসছো না, ফার্স্টের দিকে, ওই সময়টা দেখবে অনায়াসে তুমি অর্ডার পেয়ে যাবে। যদি তুমি ওই সময় অ্যাক্টিভ থাকতে পারো, প্রপার সেই ক্লায়েন্ট হ্যান্ডলিং বিষয়টা নলেজ থাকে, তাহলে কিন্তু অনায়াসে অর্ডার পেয়ে যাবে। আর যখন তুমি টার্গেট হচ্ছে ১ থেকে ৫ টা ক্লায়েন্ট, টোটাল ৫ টা ক্লায়েন্টকে এমনভাবে হ্যাপি করবে, যাতে ৫ টা ক্লায়েন্ট তোমাকে 5 স্টার রিভিউ দেয়। কারণ এই ৫ টার মধ্যে যদি কোনো একটা যদি তোমাকে 1 স্টার রিভিউ দেয় না, পুরো একদম গিগ পুরো প্রোফাইল ডাউন করে যাবে এক কথায়। ওই 1 স্টার থেকে আবার 5 স্টার রিভিউ নিয়ে আসতে তোমাকে অনেক খাটাখাটনি করতে হবে এক কথায়। অতএব তোমাকে কি করতে হবে? প্রপার ওয়েতে স্যাটিসফাইড করে আনতে হবে। ক্লায়েন্টকে স্যাটিসফাইড, না ক্লায়েন্ট স্যাটিসফাইড তো তুমি স্যাটিসফাইড। বুঝে গেল? অতএব ক্লায়েন্ট স্যাটিসফাইড বিষয়টা তোমাকে জানতে হবে, যাতে ক্লায়েন্ট হ্যাপি থাকলে তোমার নেক্সট সে সার্ভিস নেবে এবং সে তার বন্ধু-বান্ধবদের রেফার করবে। আর আমাদের আউট অফ কান্ট্রি তে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে যদি কোন ক্লায়েন্ট তোমার কাজে হ্যাপি হয়, সে কিন্তু সে মোস্ট অফ দ্যা ক্ষেত্রে তারা বিভিন্ন কোম্পানিতে জব-টব করে। সে কিন্তু তার কলিগদের কিংবা তার মানে ফ্রেন্ডদের রেফার করে কিন্তু ডাইরেক্ট প্রোফাইল লিঙ্ক দিয়ে। আমাদের ক্ষেত্রে এমন হয়েছে যে কোন একটা ক্লায়েন্টে কাজ করেছি, অন্য একজন এসে মেসেজ করে বলছে যে, "এই ব্যক্তি তোমার কাছে আগে সার্ভিস নিয়েছে। আমি ওনার ফ্রেন্ড, তো তুমি একটু সার্ভিস সম্বন্ধে ডিটেইলস একটু বলো, আমি এই সার্ভিস নিতে চাই।" এরকম অনেক সময় হয়েছে। আবার ডাইরেক্ট এমন হয়েছে যে আমাদের যে ক্লায়েন্টে কাজ করেছে ওই ক্লায়েন্ট মিটিং এ এসে আ আমাদেরকে পরিচয় করে দিয়েছে যে, "এ হচ্ছে আমার ফ্রেন্ড, একে তুমি তোমার সার্ভিস সম্বন্ধে দাও। আমি তোমার কাছ থেকে সার্ভিস নিয়েছিলাম।" মানে এমনটা হয়েছে। তার মানে রেফারেল সিস্টেমটা কিন্তু আউট অফ কান্ট্রি তে বেশি চলে কিন্তু। ওদের কোন সার্ভিসে তখনই রেফারেল হবে যখন সে স্যাটিসফাইড হবে। বুঝা গেল কি? অতএব স্কিলটাকে এমনভাবে শেখো যে কোন খামতি না এক কথায়। প্রপার হতে জানা বিষয়টা। যে আমি যেটা শিখছি একদম অ্যাডভান্স লেভেলে শিখবো। বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিন্তু শিখবো। যেটাই শিখি না কেন। সে আমি ডিজিটাল মার্কেটিং শিখি, গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিং, এনিথিং ওয়েবসাইট ডিজাইন। যেটা শিখো প্রপার ওয়েতে শিখো, যে কোন ক্লায়েন্ট এলে আমি তাকে স্যাটিসফাইড করতে পারবো। এটুকু কনফিডেন্স নিজের মধ্যে রাখো। এক কথায়। বুঝে গেল? ক্লিয়ার পর থেকে আপাতত? আজকের ক্লাসটা একটু কেমন লাগলো চ্যাটবটে জানাও দেখি।